জয়ন্ত বললে, এবার ওঠা যাক মানিক, রাতের পরমায় ফুরিয়ে এলো। ঘরের শিকার পলাতক দেখে মশারাও এতক্ষণে পেরিয়ে ওই পাড়ে চোবে দোবেদের আস্তানে গিয়ে হাজির হয়েছে। মানিক বললে, কিন্তু বাঙালিদের সরসদেহের গন্ধ পেলে নিশ্চয়ই তারা এক্ষুনি শুকনো ছাতুল্য ত্যাগ করে ছুটে আসবে। আমার ইচ্ছে এইখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি। তা হয় না মানিক, কোথায় এসেছি জানো তো? এখানে আমরা অজাতশত্রু নই। ওঠো ওঠো। তারা উঠল, কিন্তু ফিরতেই দেখলে কে একজন লোক বাগানের পথ দিয়ে আস্তে আস্তে তাদের সাড়া পেয়েই লম্বা দৌড় মেরে বাগানের তলার অন্ধকারের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, মানিক, গতিক সুবিধের নয়। কেউ আমাদের দেখে অমন করে পালালো কেন? উপরে শশাঙ্ক তখনও নিজের মনে ভক্তি ভরে দক্ষিণ কালিকার মন্ত্র আবৃত্তি করছে। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক গোয়েন্দা কাহিনী মরণ খেলার খেলোয়াড়। আজকের গল্পটির সম্পাদনা করেছে তমাল, পোস্টার ডিজাইন আহির তনিমা রায়, গল্প পাঠে শ্রমিক, তাপস, তমাল এবং আমি মনতোষ। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক গোয়েন্দা কাহিনী মরণ খেলার খেলোয়াড়। ইটের কোটরের বাসিন্দা, গঙ্গা নদীর তরঙ্গতানে শুনত কল্প নদীর গীতিময়ী আলপনা। রোজ সেখানে যায় সন্ধেবেলায়। সেদিনও মানিকের সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে জয়ন্ত বললে, দেখো ভাই, সাহেবরা বলে গড়ের মাঠ হচ্ছে কলকাতার হৃদয়। হতে পারে, আমি কিন্তু এই গঙ্গাকে বলি কলকাতার প্রাণ। কারণ জল না থাকলে প্রকৃতির রূপ পূরন্ত হয় না। এই জন্যই তো কৃত্রিম বাগান গড়েও তার মধ্যে আমরা জলে টলমল সরোবর দেখতে চাই। কিন্তু সরোবরের জল হচ্ছে বদ্ধ, আর গঙ্গা জলে আছে গতিশীল জীবনের চঞ্চল উচ্ছ্বাস। দিনে সূর্য করে হাজার হীরার মালা পরে গান গেয়ে নাচে, রাত্রে নীলাকাশের চাঁদ তারাকে পৃথিবীতে নামিয়ে দেখায় স্বপ্নলোকের সঙ্গীতময় পরিপুরি। অন্ধকারেও তার গভীর কলকোলা হলে পাওয়া যায় কোনো এক রহস্য লোকের বাণী। এই ইটকাট পাথরের শুকনো শহরে কর্কশ চিৎকারা শব্দের মধ্যে গঙ্গা করে চলেছে দিনরাত নব নব গীতিকাব্যের সৃষ্টি। এটা কি কম কথা? বাগান বা মাঠ নিত্যই এক দৃশ্য দেখায়, কিন্তু গঙ্গা দেখায় নিত্য নতুন সৌন্দর্য। এর এই জলকোনা মাখা স্নিগ্ধ হাওয়ায় এসে দাঁড়ালে শহরের কর্মক্লান্ত জীবন দুদণ্ডে জুড়িয়ে যায়। কিন্তু গঙ্গা তীরকে কত কুৎসিত করে রাখা হয়েছে তাও দেখছো তো। কিছু কিছু সবুজ ঘাস আর গাছপালা থাকলে যে জায়গায় হয়ে উঠত দুর্লভ স্বর্গের মতো, সেখানে বিশ্রী লোহার লাইনের উপর দিয়ে কান ফাটানো চিৎকার করে হরদম ছুটে চলেছে কুৎসিত রেলের গাড়ি। কলকাতা যদি ফ্রান্সের কোনো শহর হতো তাহলে গঙ্গা তীরের রূপ বদলে যেত একেবারে, অন্তত আমার তাই বিশ্বাস। গঙ্গা তীরের রাজপথে তখন গ্যাসের আলো জ্বলে উঠেছে বটে, কিন্তু আজকের বাদল সন্ধ্যায় পশ্চিমের মেঘমহলে এখনো সূর্যের বিদায় সভার রাঙা প্রভাটুকু মিলিয়ে যায়নি। সেই দিকে তাকিয়ে জয়ন্ত ও মানিক খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। পশ্চিমে রঙের রঙ্গমঞ্চ অন্ধকার জবনিকায় অদৃশ্য হয়ে গেল। দুই বন্ধু বাড়ির পথ ধরলে। যখন তারা প্রায় বাড়ির কাছে এসে পড়েছে তখন দেখলে ইন্সপেক্টর সুন্দরবাবু আর একটি লোকের সঙ্গে এগিয়ে আসছেন হন্তদন্ত হয়ে। মানিক বললে, আরে সুন্দরবাবু যে, বোঁ বোঁ করে কোথায় ছুটে চলেছেন? সুন্দরবাবু বললেন, কোথায় আবার? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যাচ্ছি জয়ন্তরী বাড়িতে। জয়ন্ত বললে, তাই এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ির কারণ আছে হে, বিষম কারণ, ভয়ানক কারণ। একটু আভাস দেবেন কি? আরে একটু আভাস কেন, সমস্ত প্রকাশ করব। তোমার বাড়িতে চলো। সকলে একসঙ্গে অগ্রসর হলো। জয়ন্তর বাড়িতে ঢুকে বৈঠকখানায় একটা কাউচের উপর বসে সুন্দরবাবু বললেন, ওরা দুই ভাই, শশাঙ্ক আর মৃগাঙ্ক।
সহোদর নয়, খুড়তুতো জেঠতুতো ভাই। জয়ন্ত ও শশাঙ্ক পরস্পরকে অভিবাদন করলে। নমস্কার। নমস্কার। সুন্দরবাবু বললেন, ওরা নতুনপুরের জমিদার। জয়ন্ত এইবারে একটু মনোযোগ দিয়ে শশাঙ্ককে দেখতে লাগলো। মাথায় প্রায় 6 ফুট লম্বা, মস্ত চ্যাটালো বুক। দেখলেই বোঝা যায় লোকটি খুব বলবান এবং বড় ঘরের ছেলে। কিন্তু তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখে ভয় দুর্ভাবনার ভার, এবং বেশভূষাও ছন্ন ছাড়ার মতো। জয়ন্ত বেশ বুঝলে সুন্দরবাবু স্বয়ং যখন এই দুশ্চিন্তাগ্রস্ত লোকটিকে নিয়ে বিশেষ প্রয়োজনে তার কাছে এনে হাজির হয়েছেন, মামলাটি তখন সামান্য নয়। সে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললে, দেখুন, নূতনপুর আমি চিনি, সে তো কলকাতার খুব কাছেই। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, কলকাতা থেকে 20-25 মাইল হবে। এখন প্রয়োজনটা কি শুনি। কাল শেষ রাতে শশাঙ্কের ছোট ভাই মৃগাঙ্ককে কে খুন করে গেছে। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বললে, খুনি তাহলে ধরা পড়েনি, তাই তো? না, খুনি ধরা পড়লে শশাঙ্ক নিশ্চয়ই তোমার কাছে আসতো না। কিন্তু নতুনপুরে পুলিশ থাকতে উনি আমার কাছেই বা এলেন কেন? সাধারণ খুনের পক্ষে সাধারণ পুলিশই যথেষ্ট। শশাঙ্ক ভাঙা গলায় বললে, না জয়ন্তবাবু, পুলিশই যথেষ্ট নয়। মৃগাঙ্কের এই অপঘাত মৃত্যুতে আমার বুক ভেঙে গেছে। যত শীঘ্র সম্ভব এই দুরাত্মা হত্যাকারীকে উচিত শাস্তি দিতে না পারলে আমার প্রাণ শান্ত হবে না। শুনেছি অপরাধী আবিষ্কার করার শক্তি আপনার অসীম। তাই আমার বিশ্বাস আপনার সাহায্য পেলে পুলিশ খুব তাড়াতাড়ি এই মামলার কিনারা করতে পারবে। আমার সম্বন্ধে মহাশয়ের উচ্চ ধারণা দেখে গর্ব অনুভব করছি। বেশ, তাহলে সমস্ত ঘটনা আমার কাছে খুলে বলুন। শশাঙ্ক বললে, আপাতত আমার মুখ থেকে আপনি বেশি কিছু জানতে পারবেন না, কারণ আমি নিজেই অন্ধকারে আছি। আমাদের বাড়ির পিছনে একটা বড় বাগান আছে। সেই বাগানের ধারেই দোতলায় আমার আর মৃগাঙ্কের ঘর। পাশাপাশি নয়, মাঝে আরও 4খানা ঘর আছে। কাল রাত 12টা পর্যন্ত জমিদারি কাগজপত্র নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। তারপর ঝুপঝুপ করে বৃষ্টি এলো, আমিও শুতে গেলুম। ভোরবেলায় জেগেই শুনি বাড়ির ভিতরে মহা গোলমাল, কান্নাকাটি উঠেছে। ঘর থেকে বেরুতেই দাসী ছুটে এসে বলল, ছোটবাবুকে কে খুন করে গেছে। আমি তো হতভম্ব, বিশ্বাসই হলো না। কিন্তু তাড়াতাড়ি মৃগাঙ্কের ঘরে গিয়ে সচক্ষে যে শোচনীয় দৃশ্য দেখলুম তা মনে করে আমার এখনও বুক শিউরে উঠছে। ঘরের মেঝেতে মৃগাঙ্কের দেহ হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে, তার গলায় কতগুলো আঙুলের দাগ। দেখলেই বোঝা যায় কেউ তাকে নিষ্ঠুরভাবে গলা টিপে হত্যা করেছে। আচ্ছা, মৃগাঙ্কবাবু কি বিবাহ করেননি? তার ঘরে কি আর কেউ ছিল না? আমি বিপত্নিক, আর মৃগাঙ্ক বিবাহ করেনি। আচ্ছা, এই খুনি কি করে বাড়ির ভেতরে এলো? পুলিশের মত হচ্ছে খুনি খিড়কির দরজা দিয়ে বাগানের ভেতরে ঢুকেছিল। আচ্ছা, আপনাদের খিড়কির দরজা কি বন্ধ থাকে না? থাকে, তবে ঘটনার পর দিন অর্থাৎ আজকে সকালে দরজা খোলা অবস্থাতেই পাওয়া যায়। আমার বিশ্বাস খুনি পাঁচিল টপকে বাগানে ঢুকে পালাবার সময় খিড়কির দরজা খুলে বেরিয়ে গেছিল। সম্ভব। কিন্তু পুলিশের মত হচ্ছে অন্যরকম। পুলিশ বলে খুনি খোলা খিড়কির দরজা দিয়েই বাগানে ঢুকেছিল। তা পুলিশের এমন মতের কারণ কি? খিড়কির দরজার উপরে অনেকগুলো পায়ের দাগ পাওয়া গিয়েছে তাই। জয়ন্ত উৎসাহিত কণ্ঠে বলে উঠল, পায়ের দাগ? আগে হ্যাঁ, কাল রাতে বৃষ্টি হয়েছিল। পথের পুরু কাদায় অনেক পায়ের দাগ পাওয়া গিয়েছে। খুনি সিধে এসে খোলা খিড়কির দরজা দিয়ে বাগানের ভেতরে ঢুকেছে। পুলিশ আরও অনেক আশ্চর্য কথা বলেছে। কীরকম? আমাদের বাড়ির খিড়কি থেকে নতুনপুরের শ্মশান পর্যন্ত একটা সরু কাঁচা পথ আছে। পথটা আমাদের জমিদারির ওপর দিয়ে গিয়েছে। এ পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই। পুলিশের মতে খুনি শ্মশান থেকে ওই পথে ঘটনাস্থলে এসেছে এবং খুন করে ওই পথেই আবার শ্মশানে ফিরে গেছে। সুন্দরবাবু 2 চোখ পাকিয়ে বলে উঠলেন, বাপরে! শ্মশান থেকে আগমন, শ্মশানেই প্রস্থান। খুনি কি তবে মানুষ নয় নাকি? শশাঙ্ক বললে, পুলিশের মতে খুনির দলে আরও একজন লোক ছিল। তাহলে তো অনেক কথাই জানা গিয়েছে দেখছি।
আচ্ছা, আপাতত আমরা ঘটনাস্থলে ফিরে আসি। খিড়কির দরজা দিয়ে খুনিরা বাগানে ঢুকেছে। আচ্ছা, এই বাগানে তাদের পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে? না না, বাগানের পথে লাল কাকড় ঢালা, সেখানে পায়ের ছাপ পড়ে না। আচ্ছা, এই বাগান থেকে আপনার বাড়িতে ঢোকবার জন্য নিশ্চয়ই কোনো দরজা আছে? কিন্তু সে দরজা ঘটনার পরেও বন্ধ ছিল। খুনিরা নিশ্চয়ই অন্য কোনো উপায়ে বাড়ির ভেতরে ঢুকে আবার বেরিয়ে গিয়েছে। তাহলে তারা মৃগাঙ্কবাবুর ঘরে কেমন করে ঢুকলো? আসলে মৃগাঙ্কের একটা বদ অভ্যেস ছিল। গ্রীষ্ম আর বর্ষাকালের গুমোট সময়েও সে ঘরের জানলা দরজা সব বন্ধ করতো না। আচ্ছা, জমিদার বাড়িতে তো অনেক লোকজন থাকাই স্বাভাবিক। কেউ খুনিদের সাড়া পেয়েছে? কেউ না, তারা এসেছে গিয়েছে যেন ছায়ার মতো নীরবে। আচ্ছা, ভালো কথা। মৃগাঙ্কবাবুর ঘর থেকে কিছু চুরি হয়েছে? একটা কুটোও না। তবে তাকে খুনের উদ্দেশ্যটা কি? আচ্ছা, শশাঙ্কবাবু, আপনার ভাই মানে মৃগাঙ্কবাবুর সঙ্গে কারোর শত্রুতা ছিল? শশাঙ্ক অল্পক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বললে, আমার মনে যে সন্দেহ হচ্ছে, শুনুন। নতুনপুরের শ্মশানে কাল ভৈরবের একটা পুরনো মন্দির আছে। আমাদেরই মাহিনা করা এক পূজারী রোজ সেখানে পূজা করে আসে। দিন তিনেক আগে পূজারী সেখানে গিয়ে দেখে কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেই মন্দির দখল করে বসেছে। বলে এবার থেকে সেই নাকি সেখানকার সেবায়িত, আর কারোকে মন্দিরে ঢুকতে দেবে না। পূজারী এসে আমাদের কাছে নালিশ জানায়। এ হচ্ছে পরশু সকালের কথা। মৃগাঙ্ক ভারী বদমেজাজের লোক ছিল। সেটা তখনই ক্ষেপে উঠে শ্মশানে গিয়ে সন্ন্যাসীকে ধরে খুব মারপিট করে বলে, কাল থেকে তোকে যেন এখানে না দেখতে পাই, তাহলে একেবারে খুন করে ফেলব। সন্ন্যাসী পরশু রাত্রেই অদৃশ্য হয়, কিন্তু যাবার সময় নাকি অভিশাপ দিয়ে যায় তেরাত্রি পেরোবার আগেই সে এই অপরাধের প্রতিশোধ নেবে। আচ্ছা, তার মানে আপনার বিশ্বাস এই খুনের মূলে সেই সন্ন্যাসী রয়েছে, তাই তো? বিশ্বাস নয়, সন্দেহ। আচ্ছা, এই সন্ন্যাসীকে নতুনপুরের কেউ চেনে না? না না, লোকে তাকে এই প্রথম দেখল। তাহলে সে কেমন করে আপনার বাড়ির পথঘাট চিনল? মানে কেমন করে জানলো যে মৃগাঙ্কবাবু কোন ঘরে শুতেন? এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। আপনি যা বললেন তাতে মনে হচ্ছে এখন আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আপনাদের বাড়িটা দেখা। আচ্ছা, মোটরে তো নতুনপুর যেতে বেশিক্ষণ লাগবে না। সুন্দরবাবু, আপনিও কি আমাদের সঙ্গে সাথী হবেন নাকি? না, ছুটি নেই, বাড়ি তো পরে যাব। আর সত্যি কথা বলতে কি, এই খুনি যেখানে শ্মশান থেকে আসে আর শ্মশানে ফিরে যায়, সেখানে তোমরা কেউ আমাকে পাওয়ার আশা করো না। বড় বড় চারিটি মহল ও মস্ত বাগান নিয়ে নতুনপুরের জমিদার বাড়ি। প্রায় ৩০-৩৫ বিঘে জমি দখল করে দাঁড়িয়ে রয়েছে সেই বাড়ি। বহুকালের পুরাতন অট্টালিকা, নিয়মিত সংস্কারের অভাবে মলিন এবং জীর্ণ। অধিকাংশ ঘরই অন্ধকার। মাঝে মাঝে দূরে দূরে মিটমিট করে কেরোসিনের আলো জ্বলছে, অত্যন্ত বিষণ্ণভাবে। তীক্ষ্ণ দৃষ্টিতে এইসব লক্ষ্য করে জয়ন্ত ও মানিক মনে মনে বুঝলে শশাঙ্কবাবু জমিদার হতে পারেন, কিন্তু তার আর্থিক অবস্থা আশাপ্রদ নয়। শশাঙ্ক তাদের নিয়ে আগে গেল বাগানের ভিতরে। বাগান বলতে আমরা যা বুঝি একে তা বলা যায় না। ছোট ছোট ফুল গাছের চারা সেখানে নেই বললেই চলে। মান্ধাতার আমলের বুড়ো বুড়ো অশ্বত্থ, বট, আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল গাছ যেখানে সেখানে ভিড় করে দাঁড়িয়ে রীতিমতন অরণ্যের সৃষ্টি করেছে। ইলেকট্রিক টর্চের আলো ইতস্তত চালনা করে জয়ন্ত ও মানিক দেখলে প্রকাণ্ড একটা পুকুরে সবুজ পানার চাদর ছিঁড়ে মাঝে মাঝে চকচক করছে কালো জল। মানিক বললে, আরে শশাঙ্কবাবু, আমি তো দেখছি আপনারা দস্তুর মতো ম্যালেরিয়ার চাষ করেন। ওই পুকুরে রোজ কত লক্ষ মশার জন্ম হয় তার হিসাব রেখেছেন? শশাঙ্ক ম্লান হেসে বললে, আজ আমাদের ভগ্নদশা। শুনেছি আগে আমাদের বাৎসরিক আয় ছিল 5 লক্ষ টাকা, কিন্তু সেই আয় এখন দাঁড়িয়েছে বাৎসরিক মাত্র 20,000-এ। জয়ন্ত জিজ্ঞাসা করলে, মৃগাঙ্কবাবু যখন বিয়ে করেননি তখন তার সম্পত্তি তো আপনিই পাবেন। হ্যাঁ, মানে আমিই পাবো, কিন্তু ভাইকে হারিয়ে সম্পত্তি আমার বিষের মতো মনে হচ্ছে।
মৃগাঙ্কের বউ ছেলে থাকলেই আমি খুব খুশি হতাম। পায়ে পায়ে সকলেই খিড়কির সামনে এসে দাঁড়ালো। শশাঙ্ক দরজার পাল্লা খুলে বললে, এইখানেই পদচিহ্ন পাওয়া গেছে। জয়ন্ত মাটির উপরে আলো ফেলে পরীক্ষা করে বললে, আচ্ছা, আজ দিনের বেলাতেও ওখানে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, খুব জোরে। দেখতেই পাচ্ছি সমস্ত চিহ্ন প্রায় ধুয়ে মুছে গেছে। আমারই দুর্ভাগ্য। ওগুলো দেখতে পেলে খুব উপকার হতো। শশাঙ্কবাবু, আজ হাজার হাজার বছর ধরে ওই পদচিহ্নই হাজার হাজার চোর ডাকাত খুনিকে ধরিয়ে দিয়ে আসছে। যাদের চোখ আর মস্তিষ্ক শিক্ষিত, পদচিহ্নের ভেতর থেকে তারা বহু গুপ্ত ইতিহাস আবিষ্কার করতে পারেন। শশাঙ্ক বললে, তাই তো শুনেছি, কিন্তু ভাববেন না, পুলিশের কাছ থেকে আপনি পদচিহ্নের অনেক কথাই জানতে পারবেন। না 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 না, নিজের চোখে দেখায় আর পরের মুখে শোনায় যথেষ্ট তফাৎ রয়েছে। তবু এও মন্দের ভালো। আচ্ছা, এখানে তদারক করতে কে এসেছিলেন? থানার এক সাব ইন্সপেক্টর, নাম কুমুদবাবু। বয়স অল্প, কিন্তু উৎসাহ তার অসীম। কাল সকালেই তার কাছে আমাকে নিয়ে গেলে আমি খুব খুশি হব। এখন চলুন আপনার বাড়ির দিকে। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে, আচ্ছা, বাগান থেকে আপনার বাড়িতে ঢোকবার দরজাটা কোথায়? ওইখানে। কিন্তু আপনাকে তো বলেছি, খুনি ও দরজা দিয়ে ভেতরে ঢোকেনি। খুনের পরেও ও দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। সেইখানে দাঁড়িয়ে জয়ন্ত বাড়িখানাকে বেশ ভালো করে দেখে নিয়ে বলল, মানিক, তুমি শশাঙ্কবাবুর সঙ্গে এখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলো, ততক্ষণ আমি বাড়িটাকে একটুখানি প্রদক্ষিণ করে আসি। জয়ন্ত চলে গেল। শশাঙ্ক বললে, মানিকবাবু, আপনার বন্ধুর নাম ডাক তো খুব শুনি। আপনার কি মনে হয় উনি এই মামলার কিনারা করতে পারবেন? জয়ন্ত এর চেয়ে ঢের শক্ত মামলা কিনারা করেছে। শশাঙ্ক আর কিছু বললে না। মিনিট 15 পরে জয়ন্ত বাড়ির অন্য দিক থেকে ফিরে এলো। তাকে ঘন ঘন নস্যি নিতে দেখে মানিক কিছুটা আশ্বস্ত হলো, কারণ সে জানে কোনো দরকারি সূত্র আবিষ্কার করতে পারলে তার বন্ধু ঘন ঘন নস্যি নেয়। জয়ন্ত এসে বললে, শশাঙ্কবাবু, আপনার যে পূর্বপুরুষ এই বাড়িখানা তৈরি করেছিলেন, তিনি খুব হুঁশিয়ার ব্যক্তি। কেন এ কথা বলছেন কেন? দেখুন, চারিদিকে আমি নিজে বারবার চেষ্টা করে দেখলুম, কিন্তু বাইরে থেকে কোনো কৌশলেই ওপরে উঠতে পারলুম না। তাহলে খুনি কেমন করে বাড়ির দোতলায় উঠল? জয়ন্ত সহজ স্বরেই বলল, বাড়ির ভেতর থেকে খুনের আগে আর পরে কেউ এই দরজা খুলে এবং বন্ধ করে দিয়েছে। শশাঙ্ক প্রবল মস্তক আন্দোলন করে বললে, না না, এটা অসম্ভব। তাহলে বলতে হয় খুনের আগে এবং পরে এই দরজা খোলা ছিল। তাও সম্ভব নয়। আমি নিজে দেখেছি দরজা বন্ধ আছে। তবে বাড়ির কোথাও গুপ্তধন রয়েছে, খুনি সেই খবর জানে। শশাঙ্ক ব্যঙ্গপূর্ণ স্বরে বললে, আরে বাড়ির মালিক আমি, সে খবর জানি না? জানেন, আমি যখন চারদিকটা পরীক্ষায় ব্যস্ত ছিলাম, তখন গাছপালার আড়ালে একজন গা ঢেকে আমার কার্যকলাপ লক্ষ্য করছিল। আচ্ছা, সে কে আপনি বলতে পারেন? বলেন কি? আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু, আমি এক্ষুনি দারোয়ানদের হুকুম দিচ্ছি, দুরাত্মাকে ধরে আনুক। কি সর্বনাশ! বাড়ির ভেতরে শত্রু! চোবে পারে। আরে মিছে দারোয়ানদের ডাকবেন না। আমি তাকে ধরবার চেষ্টা করেছিলাম, পারিনি। এতক্ষণে সে নাগালের বাইরে সরে পড়েছে। কিন্তু আপনার কথা শুনে আমার হৃদকম্প হচ্ছে। বাড়ির ভেতরে শত্রু, শেষটা আমিও অপঘাতে মরবো নাকি? সাবধানে থাকলে ভয় কি? এখন চলুন মৃগঙ্কবাবুর ঘরটা দেখে আসি। বাড়ির ভেতর ঢুকে জয়ন্ত টর্চের আলো দেয়ালের গায়ে বুলোতে বুলোতে এগিয়ে চলল। তারপর সিঁড়ির দ্বিতীয় ধাপেই দাঁড়িয়ে পড়ে বলল, আচ্ছা শশাঙ্কবাবু, খুনি গলা টিপে ধরাতে মৃগাঙ্কবাবুর মুখ থেকে কি রক্ত উঠেছিল? শশাঙ্ক বিস্মিত স্বরে বললে, উঠেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? খুনির হাতে রক্ত লেগেছিল। সিঁড়ি দিয়ে নামবার সময় সেই রক্তের ছাপ কোনো গতিকে দেয়ালে লেগে গেছে। বলেই জয়ন্ত সিঁড়ির দেয়ালের এক জায়গায় টর্চের আলো স্থির করলে। মানিক ও শশাঙ্ক দুজনেই দেখলে দেয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে। শশাঙ্ক বিস্ফারিত নেত্রে চুপ করে রইল। মানিক বললে, এই দাগই প্রমাণ করছে খুনের পর খুনি সিঁড়ি দিয়ে যখন নিচে নেমেছে
তখন বাগানের দরজা দিয়েই বাইরে বেরিয়ে গেছে। জয়ন্ত বললে, অথচ শশাঙ্কবাবু দেখেছেন দরজা বন্ধ। সেই দরজা বাড়ির ভেতর থেকে কে বন্ধ করলো? মানিক বললে, আচ্ছা, তাহলে সেই কি আজ অন্ধকারে তোমার উপরে নজর রাখছিল? শশাঙ্কবাবু, আপনার বাড়ির প্রত্যেকটা লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে হবে। শশাঙ্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, যে আগে। আচ্ছা, এখন মৃগাঙ্কবাবুর ঘরে চলুন। মৃগাঙ্কের ঘরখানি একেবারে বাগানের উপরে। মৃতদেহ সেখানে আর ছিল না বটে, কিন্তু ঘরে ঢুকে তবু যেন সকলে অনুভব করলে অদৃশ্য মৃত্যুর কেমন একটা থমথমে ভয় ভয় ভাব। অন্ধকার বাগান থেকে বাতাসে সেখানেও ভেসে আসছিল হাসনুহানা আর চাঁপার মিশ্র গন্ধ। গতকল্য এই গন্ধ হয়তো হতভাগ্য মৃগাঙ্ক উপভোগ করেছিল, কিন্তু আজ সেই সৌরভকেই মনে হচ্ছে প্রকৃতির নিষ্ঠুর পরিহাসের মতন। ঘরখানি বেশ সাজানো গোছানো। একদিকে খাট, মাঝখানে একটা গোল মার্বেলের টেবিল, খানকয় গদি মোড়া চেয়ার, আর একদিকে 3 আলমারি ঠাসা বই। এখানে ওখানে ছোট ছোট ত্রিপায়ার উপরে মর্মর মূর্তি। দেয়ালেও ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা বাছা চিত্রাবলী। জয়ন্ত বললে, ঘর দেখলে ঘরের মালিকের স্বভাব বোঝা যায়। মৃগাঙ্কবাবু শৌখিন, রসিক আর পণ্ডিত ব্যক্তি ছিলেন। শশাঙ্ক বললে, তা তো ঠিক, কিন্তু সে যে পণ্ডিত ছিল এ কথা কেমন করে বুঝলেন? আলমারির বইগুলোর নাম পড়ে। সব বই উঁচু দরের। আচ্ছা শশাঙ্কবাবু, এই ঘরে আর বিশেষ দ্রষ্টব্য কিছু নেই। এইবারে আপনার ঘর খানা একবার দেখাবেন? কেন দেখাবো না? এই তো, এদিকে আসুন। খানচারে ঘর বেরিয়ে এবারে সকলে যে ঘরে গিয়ে ঢুকল, সেখানে প্রথমেই চোখে পড়ে কালো মার্বেলের একটি জলচৌকির উপর সাজানো 5টি সিন্দুরলিপ্ত মরার মাথা। আরেক পাশে ব্যাঘ্রচর্মের আসনের সামনে জবার মালা পরানো কোষ্ঠী পাথরে গড়া ছোট্ট একটি কালিকা মূর্তি। তারই পিছনে দেয়ালের তাকে তাকে রয়েছে অনেকগুলি বাঁধানো বহু ব্যবহৃত পুস্তক। জয়ন্ত বইগুলোর নামও লক্ষ্য করলে, বৃহত্তন্ত্রসার, শ্যামারহস্য, মহানির্বাণতন্ত্র প্রভৃতি। বললে, আচ্ছা শশাঙ্কবাবু, আপনি তান্ত্রিক? শশাঙ্ক বললে, স্ত্রীর মৃত্যুর পর আমি পুজো অর্চনা নিয়েই কাটাই। ওই মরার মাথাগুলো? ওগুলো তন্ত্র সাধনের উপকরণ। দেখুন, আমার কাছে জপতপই জীবন। হ্যাঁ, অনেকেই ওই মরার দেহে জীবন খুঁজে নিজেদের সারা জীবন মিছে আশায় কাটিয়ে দেন, একথা আমি জানি। মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, আপনি কি তা বিশ্বাস করেন না? না, প্রাকৃতিক বিধানে যে দেহ থেকে জীবন পালিয়েছে, তান্ত্রিক মন্ত্রের গুণে তা যদি আবার জ্যান্ত হতো, তাহলে লোকে তাকে পুড়িয়ে বা পুঁতে ফেলত না। এই 20 শতাব্দী জানে ম্যাজিকের আসল অর্থ হচ্ছে চোখে ধুলো দেওয়া। তাকে নিয়ে মজা করা চলে, তবে তাকে সত্য বলে বিশ্বাস করা চলে না। ভারতবর্ষের লোক হয়ে এমন কথা বললেন জয়ন্তবাবু? জানেন, খ্রিস্টান ফিরিঙ্গির দেশ আমেরিকাও এখন তান্ত্রিক মন্ত্রের গুণে মৃতদেহে জীবন সঞ্চার করছে। হ্যাঁ, আমেরিকার তন্ত্র পত্রিকায় ওসব রূপকথা পড়েছি বটে, কিন্তু আমেরিকায় ছাপার হরপে যত আজগুবি কথা ছাপা হয়, পৃথিবীর আর কোথাও তত নয়। তন্ত্রের যদি এতই গুণ, তাহলে আপনার ভাইকে বাঁচানোর চেষ্টা করুন না। শশাঙ্ক অন্যদিকে মুখ ফিরিয়ে অভিভূত স্বরে বলল, ও প্রসঙ্গ এখন চাপা থাক। ঠিক বলেছেন। তার চেয়ে এই জামাটার দিকে একটু দৃষ্টিপাত করা যায়। এর সবটাই তো দেখছি কাদায় ভর্তি, বিশেষ করে হাতা দুটো। এমন জামা আলনায় টাঙানো কেন? এর হাতায় গোটা কয়েক ঘাসের কুচিও লেগে রয়েছে। ওটা আমার জামা। সারাদিন বৃষ্টিতে ভিজে পথঘাটে কত ছোটাছুটি করতে হয়েছে, বুঝতেই পারছেন। পা হড়কে একবার কাদায়ও তো পড়ে গেছিল। তারপর জামা কাপড় বদলে ওটাকে ভুল করে আবার টাঙিয়ে রেখেছি। আজকে আমার আর মাথার ঠিক আছে? জয়ন্ত সহানুভূতির স্বরে বলল, সত্যি কথা, আজ আপনার বড়ই দুর্দিন। এখনো ভেঙে পড়েননি, এইটাই আশ্চর্য। পরদিন সকাল, জয়ন্ত ও মানিক বিছানায় বসে চা পান করছে। জমিদার বাড়ির সদর মহলের বেশ একখানি বড়সড় ঘর
তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ঘরের সামনেই খানিকটা খোলা জমি, তারপর ফটক, তারপর একটা বড় রাস্তা। জয়ন্ত বললে, ভাই মানিক, ভোরে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বাঁশি বাজানো, কিন্তু বাঁশিটা যে ভাই সঙ্গে আনতে ভুলে গিয়েছি। মানিক হেসে বললে, তবেই তো মুশকিল দেখছি। তুমি আবার বলো সকালে বাঁশি না বাজালে নাকি তোমার বুদ্ধি খোলে না। আমার তো তাই বিশ্বাস, কিন্তু আজ আমার বুদ্ধি খুব বেশি না খুললেও চলবে। সে কি হে, তোমার হাতে আজ এত বড় একটা মামলা। না মানিক, এই মামলাকে আমি বড় মামলা বলি না। বলেই জয়ন্ত চায়ের পেয়ালা রেখে কামাবার সরঞ্জাম নিয়ে বসল। মানিক বললে, কারণ কারণ কালকেই আমরা আবিষ্কার করে ফেলেছি যে হয় খুনি নিজে আর নইলে তার সহকারী এই বাড়ির ভেতরেই আছে। পুকুর যখন পেয়েছি, জাল ফেলে মাছ ধরতে বেশি দেরি লাগবে না। কিন্তু পুকুরে কোন মাছটি হবে তোমার লক্ষ্য, সেটা কিন্তু তুমি জানো না। শীঘ্রই জানতে পারবো। ধরতে গেলে এখন আমি কাজ শুরুই করিনি। আগে থানায় গিয়ে সাব ইন্সপেক্টর কুমুদ বাবুর সঙ্গে দেখা করি, তার মতামত শুনি। এই বাড়ির কে কি এজাহার দিয়েছে দেখি, পায়ের দাগের মাপ নিই, তারপর অপরাধীকে গ্রেপ্তার করা খুব বেশি কঠিন হবে না বলেই আমার বিশ্বাস। না জয়ন্ত, ব্যাপারটা খুব সোজা নাও হতে পারে। একটা কথা ভেবে দেখো, ঝড় জলের ভেতর দিয়ে খুনি এলো বাড়ির ভেতরে, তারপর খুন করে সেই দুর্যোগে সে গেল কোথায়? না শ্মশানে। এটা কি অস্বাভাবিক নয়? শ্মশানে তার কী কাজ থাকতে পারে, আর শ্মশান থেকেই বা সে কোথায় অদৃশ্য হলো? হ্যাঁ মানিক, ওইখানেই একটা কোনো রহস্য আছে। বলেই সে মানিককে ইশারায় কাছে ডাকলে। মানিক তার পাশে গিয়ে দাঁড়ালো। জয়ন্ত অতি মৃদু স্বরে বলল, শোনো, কামাবার ওই আরশির ভেতর দিয়ে দেখছি দরজার পাল্লা একটুখানি ফাঁক করে দাঁড়িয়ে কে একজন আমাদের কথা শুনছে। এ ঘরে আরেকটা দরজা আছে, সেই দরজা দিয়ে সরলভাবে বাইরে গিয়ে লোকটাকে তুমি গ্রেপ্তার করো। যাও যাও, তাড়াতাড়ি যাও। মানিক অত্যন্ত উদাসীনের মতন বাঁ দিকের একটা দরজার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। জয়ন্ত নির্বিকারের মতন দাড়ির ওপরে বুরুশ দিয়ে সাবানের ফেনা লাগাতে লাগলো। আধ মিনিট যেতে না যেতেই ঘরের বাইরে একটা ধস্তাধস্তির আওয়াজ উঠল। তারপর সশব্দে ডান দিকের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল মানিকের হাতে গলা ধাক্কা খেয়ে একটা লোক ঘরের ভিতরে এসে পড়ল। জয়ন্ত যেন কিছুই হয়নি এমনি ভাবে গালের উপর খুর চালাতে চালাতে বলল, এসো বন্ধু, বসো। ওহে মানিক, বন্ধুর জন্য একখানা চেয়ারে গিয়ে দাও, ততক্ষণে আমি একটু কামিয়ে নিই। মানিক হাসতে হাসতে একখানা চেয়ার টেনে আনলে, কিন্তু লোকটা বসল না, দাঁড়িয়ে রইল বেজায় হতভম্বের মতো। তাকে দেখতে হৃষ্টপুষ্ট, তার রং কালো, দেহের তুলনায় মাথাটা বড় এবং মুখের তুলনায় চোখ দুটো ছোট। জয়ন্ত বললে, বুঝবে না বন্ধু, ও গলা ধাক্কা ভক্ষণ করে অভিমান হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের এসব তো আর বাসুর ঘর নয়। বোকার মতন আড়ি পাততে এসেছিলে কেন? লোকটা বললে, না মশাই, আমি আড়ি পাততে আসিনি, আমি আপনাকে ডাকতে এসেছিলুম। এতটা অনুগ্রহ কেন? ওই 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 শশাঙ্ক বাবু আপনাকে ডাকতে বললেন। তুমি কে? আমি আমি এবাড়ির সরকার। নাম? নাম সুরেন্দ্রমোহন দে। জয়ন্ত কামাতে কামাতেই কথা কয়েছিল। একটু নীরব থেকে ঠোঁটের উপরটা সাফ করে বলল, ওহে মানিক, তুমি একবার একটু শশাঙ্ক বাবুর কাছে যাও, জেনে এসো তিনি আমাকে কেন ডেকেছেন। মানিক চলে গেল। কামাতে কামাতেই জয়ন্ত বললে, আরে আরে সুরেন, কোথায় যাও? আরশির ভেতর দিয়ে তোমার চলন্ত ছবি আমি জ্বলন্ত দেখতে পাচ্ছি। দাঁড়াও সুরেন, যেও না। কিন্তু সুরেন থামল না, বরং গতি বাড়িয়ে দিলে, পালায় আর কি। জয়ন্ত চোখের নিমেষে উঠে দাঁড়িয়ে দুই লাফে বাঘের মতন সুরেনের কাছে গিয়ে পড়ল এবং তারপর এক হাতে তার গলা চেপে ধরে তাকে বিড়াল ছানার মতোই মাটি থেকে টেনে শূন্যে তুলে আবার ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিলে। ধপাস করে মাটিতে আছড়ে পড়ে সুরেন আর্তনাদ করে উঠল। আবার আরশির সামনে গিয়ে বসে খুর তুলে নিয়ে জয়ন্ত শান্ত স্বরেই বলল, চুপ করে ওইখানে বসে থাকো, এইবারে নড়লে বাঁচবে না। সুরেন বুঝলে
সে আজ কোনো মিষ্টিভাষী জমের খপ্পরে পড়েছে। সে আর পালাবার চেষ্টা করলে না। মানিক ফিরে এসে বললে, জয়ন্ত, শশাঙ্কবাবু তো বললেন তিনি তোমাকে ডাকেননি। জয়ন্তর কামানো শেষ হলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে বলল, তা সুরেন, তোমার বক্তব্য কি? সুরেন মাথা হেঁট করে বসে রইল, জবাব দিলে না। তাহলে কাল রাতে বাগানে আমার পিছু নিয়েছিলে তুমি, তাই তো? সুরেন তাড়াতাড়ি বলে উঠল, না না, আমি নই, আমি নই, আমি নই। এ কথা সত্যি হলে বলতে হবে যে শশাঙ্ক বাবুর বাড়িতে তোমার মতন জীব আরও আছে। খুনিকে দরজা খুলে দিয়েছিল কে? তুমি? সুরেন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, দোহাই মশাই, এ খুনোখুনির ভেতরে আমাকে আর জড়াবেন না। আমি দিন দুঃখী, সামান্য মাইনে। তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টিতে জয়ন্ত খানিকক্ষণ মৌন মুখে লোকটির দিকে তাকিয়ে। ছেড়ে দিন তো। সুরেনের মনে হলো দুটো প্রচণ্ড চোখ যেন দস্যুর মতন তার মনের ভেতরে ঢুকে সমস্ত গুপ্ত কথা লুণ্ঠন করছে। হঠাৎ জয়ন্ত হো হো করে হেসে উঠে বলল, সুরেন, আমি বুঝেছি তুমি মস্ত একটা কাপুরুষ। যাও, বিদায় হও। কিন্তু সাবধান, এই বাড়ি ছেড়ে পালিও না। পালালেই মরবে। কাল কি পরশু তোমাকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক জবাব দিলে তোমার ভয় নেই। এখন যাও। সুরেন দ্রুত পদে প্রস্থান করলে। মানিক বললে, আরে, ওকে ছেড়ে দিলে কেন? ও হয়তো অনেক কথাই বলতে পারতো। তা পারতো, পরে আমাকে বলবেও। আপাতত ওকে আমি একটু হাতে রাখতে চাই। এমন সময়ে শশাঙ্কের প্রবেশ। এসেই প্রশ্ন করল, আমি যে আপনাকে ডেকেছি এ কথা আপনাদের কে বললে? আপনাদের সরকার। সুরেন? না না না, ও ভুল বলেছে। এজন্য ওকে আমি শাস্তি দেব। দরকার নেই, চলুন শশাঙ্কবাবু। এইবারে আমরা থানার সাব ইন্সপেক্টর কুমুদ বাবুর সঙ্গে আলাপ করতে চাই। পদচিহ্নের ইতিহাস শুনতে হবে। আপনি প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সাব ইন্সপেক্টর কুমুদচন্দ্র সেনের বয়স 30-এর ভেতরে। থানার প্রধান কর্মচারী অসুস্থ বলে এই খুনের মামলার ভার পড়েছে তারই উপরে। কুমুদ খুব উৎসাহী পুলিশ কর্মচারী। এদেশের সাধারণ পুলিশের মতন নয়। সে প্রাচ্য ও পাশ্চাত্য অপরাধ তত্ত্ব সম্বন্ধে নানা পুস্তক নিয়মিতভাবে পাঠ করে এবং যা পড়ে তা নিয়ে স্বাধীন চিন্তা করতেও ভোলে না। উল্লেখযোগ্য মামলা হাতে পেলে সে কাজও করে আধুনিক বৈজ্ঞানিক প্রথা অনুযায়ী। শশাঙ্কের মুখে জয়ন্তের পরিচয় পেয়েই কুমুদ বিপুল পুলকে বলে উঠল, সুপ্রভাত জয়ন্তবাবু। সুপ্রভাত। আপনার সঙ্গে চাক্ষুষ পরিচয় ছিল না ঠিকই, কিন্তু আপনার সমস্ত কীর্তিকলাপই আমি জানি। আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তো সৌভাগ্য। শশাঙ্কবাবু সুবুদ্দিকে ধন্যবাদ দিই, তিনি ঠিক সময় ঠিক লোককেই স্মরণ করেছেন। আমার ভাইয়ের হত্যাকারীকে ধরবার জন্য আমি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছি। কুমুদবাবু, আপনার কাছে আমার একটা আবেদন রয়েছে। আবেদন নয় জয়ন্তবাবু, বলুন আদেশ। বাপরে, বলেন কি? অনেক পুলিশের লোকই তো দেখলুম, মেজাজ তাদের লাট বেলাটের মতন। বাইরের লোক আদেশ দিলে তারা কি আর রক্ষা রাখবেন? আমি শিক্ষার্থী মাত্র, বিশেষজ্ঞের সম্মান রাখতে জানি। এখন কি আদেশ বলুন। আচ্ছা বলছি, এই শশাঙ্কবাবুদের বাড়ির বাগানের খিড়কি দরজার সামনে আপনি যে পায়ের চিহ্নগুলো দেখেছিলেন, দয়া করে তাদের কথা কিছু বলুন। মুখ টিপে হেসে কুমুদ বললে, খালি শুনবেন, চোখে কিছু দেখবেন না। জয়ন্ত বললে, কালকের বৃষ্টি চোখে দেখবার আর কোনো উপায় রাখেনি কুমুদবাবু। সব পদচিহ্ন ধুয়ে মুছে গেছে। কুমুদ হাসি ভরা মুখে উঠে দাঁড়ালো। তারপর একটি আলমারি থেকে কাগজে মোড়া 4টে জিনিস বের করে সন্তর্পণে টেবিলের উপর রাখলে। এগুলো কি? মোড়ক খুলেই দেখুন না, কিন্তু খুব সাবধানে খুলবেন। জয়ন্ত মোড়ক খুলেই বলে উঠল, এই যে দেখছি প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি পায়ের ছাপের ছাঁচ। দুজোড়া পায়ের দুজোড়া ছাঁচ। জানেন তো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করলে ধুলো, কাদা, বালি আর বরফের উপর থেকে সমস্ত পদচিহ্নের নিখুঁত ছাঁচ তুলে নেওয়া যায়। জানি, কারণ আমি নিজেও ওই পদ্ধতিতেই কাজ করি। কিন্তু বাংলাদেশের পুলিশও যে এই পদ্ধতি অবলম্বন করছেন তা আমি জানতুম না। এইবারে আমার অন্য মারা গেল দেখছি। নির্ভয় হন জয়ন্তবাবু, আপনার দিন এখনো ফুরায়নি। বাংলা পুলিশ এখনো ওসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয়।
আমার সহকর্মীরা বলেন এসব হচ্ছে অনাবশ্যক তুচ্ছ ছেলেখেলা, বাজে সময় নষ্ট করা মাত্র। পুলিশ লাইনে আপনি দেখছি অতুলনীয় বাঙালি। আপনার পক্ষে আমার সাহায্য অনাবশ্যক। না, খুব আবশ্যক জয়ন্তবাবু। আপনার মস্তিষ্ক নিশ্চয়ই আমার চেয়ে অধিক নতুন তথ্য আবিষ্কার করতে পারবে। এখন শুনুন, এই ছাঁচজোড়া হচ্ছে প্রথম ব্যক্তির, অর্থাৎ যে শ্মশান থেকে আগে এসে আবার শ্মশানে ফিরে গেছে। আর দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন থেকে এই ছাঁচজোড়া তুলেছে, যে খিড়কির দরজা থেকে বেরিয়ে শ্মশানে গেছে, আবার ফিরে এসে শশাঙ্কবাবুর বাড়ির ভেতরে ঢুকেছে। আচ্ছা, আপনি কি করে সব অনুমান করছেন? এ তো খুবই সোজা। এই ধরুন, আমি শ্মশান থেকে কর্দমাক্ত পথ দিয়ে শশাঙ্কবাবুর বাড়ির খিড়কির দরজায় গিয়ে হাজির হলুম। তারপর ভেতরে ঢুকে কাজ ছেড়ে আবার শ্মশানে ফিরে গেলুম। তারপর আপনি বেরোলেন খিড়কি দিয়ে ওই একই পথে। তারপর আপনার পায়ের চিহ্ন প্রায়ই পড়বে আমার পায়ের চিহ্নের উপর। তারপর আপনি যখন শ্মশান থেকে ফিরবেন তখন আপনার পায়ের চিহ্ন মাঝে মাঝে কেবল আমার ওপরে নয়, আপনার নিজের আগেকার শ্মশানমুখর পদচিহ্নের ওপর গিয়েও পড়বে। কেমন, তাই নাকি? আপনার যুক্তি অকাট্য। এই মোট কথা, প্রথম ব্যক্তি শ্মশান থেকে এসে আবার সেইখানেই ফিরে গেছে। এই আশ্চর্যের বিষয়, তারপর সে যে কোথায় গেল পদচিহ্ন দেখে তার আর বোঝার উপায় নেই। শ্মশানে উপস্থিত হয়ে সে যেন অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। সে শ্মশানেও নেই, অথচ সে যে শ্মশান থেকে বেরোয়নি সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে শ্মশানে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছেন, পদচিহ্ন তার যথেষ্ট প্রমাণ দিচ্ছে। প্রশংসা ভরা কণ্ঠে জয়ন্ত বললে, কুমুদবাবু, আপনার সূক্ষ্ম দৃষ্টির পরিচয় পেয়ে আমি মুগ্ধ হলুম। মানিক এতক্ষণ পরে বললে, কুমুদবাবু, আমার দৃষ্টি আপনার মতো অত সূক্ষ্ম নয় বটে, কিন্তু আপনি যে সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন তার উপরে কি নির্ভর করা উচিত? কেন উচিত নয়? 1 নম্বর প্রশ্ন, খুনি কে? সে যদি সেই সন্ন্যাসী হয় তাহলে সে তো খুনের আগের রাত্রেই শ্মশান থেকে বিদায় হয়েছিল, আর আপনাদের মতে এ খুনি এসেছে শ্মশান থেকে। 2 নম্বর প্রশ্ন, খুনি শ্মশান থেকেই বা এলো কেন, আর খুনের পরে আবার ওই শ্মশানেই বা ফিরে গেল কেন? 3 নম্বর, খুনি শ্মশান থেকে কি উপায়ে অদৃশ্য হলো? আপনারা বলছেন খুনি যে শ্মশান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছে, কাদার উপরে এমন কোনো চিহ্ন নেই। 4 নম্বর, খুনির সহকারী বা শশাঙ্কবাবুর বাড়ির কোনো লোক কি উদ্দেশ্যে খুনের পরে আবার শ্মশানে গিয়ে ফিরে এসেছিল? সে কি খুনির সঙ্গে দেখা করতে গিয়েছিল, নাকি খুনিকে ধরতে গিয়ে দেখা না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, এই দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু না শত্রু? নিশ্চয়ই বন্ধু, নইলে এতক্ষণে সে আত্মপ্রকাশ করত। ইতিমধ্যে শশাঙ্ক প্লাস্টারের একজোড়া পদচিহ্ন তুলে নিয়ে কৌতূহলী দৃষ্টিতে পরীক্ষা করছিল। আচম্বিতে সে দুটো তার হাত ফসকে মাটির উপরে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, এবং সঙ্গে সঙ্গে সে এই যা বলে চিৎকার করে উঠল। কুমুদ হতাশভাবে ভগ্নাংশগুলোর দিকে তাকিয়ে দুঃখিত স্বরে বললে, কি করলেন শশাঙ্কবাবু? এত পরিশ্রম সব মিথ্যে করে দিলেন? শশাঙ্ক কাচুমাচু মুখ করে বললে, আমাকে মাফ করবেন কুমুদবাবু, আপনাদের কথা শুনতে গিয়ে আমি কেমন অন্যমনস্ক হয়ে গেছিল, তাই এই বিপত্তি। আচ্ছা, ছাঁচ কি নতুন করে তোলা যায় না? অসম্ভব, কাদার ওপরে পায়ের ছাপ আর নেই। চিন্তিত মুখে শশাঙ্ক বললে, তবে কি হবে? জয়ন্ত নিশ্চিন্ত স্বরে বললে, আপনি বেশি ভাববেন না শশাঙ্কবাবু, কিছু ক্ষতি হলো বটে, কিন্তু ওরকম ছাঁচ তোলবার আগে পায়ের ছাপের ফটো আর সঠিক মাপ নেওয়া হয়, তাই নয় কি কুমুদবাবু? আগে হ্যাঁ, কাজ চালাবার পক্ষে তাই যথেষ্ট। শশাঙ্ক উৎফুল্ল স্বরে বললে, শুনে হাত ছেড়ে বাঁচলাম, আমার যা ভয় হয়েছিল। জয়ন্ত হাসতে হাসতে বলল, মাপ হই, কিন্তু বাকি ছাঁচ জোড়ার দিকে দয়া করে আর নজর দেবেন না। পাগল, আর আমি ওইদিকে তাকাই? বলেই হড়হড় করে চেয়ার টেনে নিয়ে টেবিলের কাছ থেকে 5 হাত তফাতে গিয়ে বসল। কুমুদ বললে, ডিটেকটিভের পক্ষে এমন সুন্দর ছাঁচ পাওয়ার সুযোগ বড় একটা ঘটে না। এখানে আমার সৌভাগ্যের কারণ হচ্ছে 3টি। প্রথম, ভীষণ দুর্যোগ হলেও মাটিকে নরম করে ঘটনার আগেই বৃষ্টি থেমে গেছে। দ্বিতীয়, শশাঙ্কবাবুর বাড়ি থেকে শ্মশানের সরু পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই। তৃতীয়, নতুনপুরের শ্মশান নির্জন জায়গা।
ঘটনার রাত্রি ও পরদিন সকাল পর্যন্ত সেখানে কেউ মোড়া পোড়াতে আসেনি। কাজেই পায়ের ছাপগুলো এমন নিখুঁত অবস্থায় পেয়েছি যে ছাপানো গল্পের বইয়ের মতোই তাদের কথা অনায়াসে পাঠ করা যায়। ওই ছাপগুলো না পেলে আমি ধরতেই পারতাম না যে ওই শশাঙ্কবাবুর বাড়ির ভেতরেই সব রহস্য জানে এমন কোনো লোক আছে। শশাঙ্ক বিমর্ষ মুখে ভগ্ন স্বরে বললে। আমার দুর্ভাগ্যের দেখছি শেষ নেই। মানিক বললে। কিন্তু পায়ের ছাপ না দেখেই জয়ন্ত সে কথা জানতে পেরেছেন। কুমুদ সবিস্ময়ে বললে। তাই নাকি? জয়ন্ত বললে। আমার দৃঢ় বিশ্বাস শশাঙ্কবাবুর বাড়ির ভিতর থেকেই খুনিকে কেউ দরজা খুলে দিয়েছে। শশাঙ্ক বিষণ্ণভাবেই বলল। এ কথা শুনে পর্যন্ত আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে, মন সর্বদাই ছ্যাঁত ছ্যাঁত করছে। কুমুদ বললে। কারোর ওপর আপনার সন্দেহ হয়? যদিও আমাদের আসল পরিবার বড় নয়, তবু বাড়িতে আশ্রিত পোষ্য আত্মীয় কর্মচারী দাস দাসী আছে অনেক। হঠাৎ তাদের কার ওপরে সন্দেহ করি বলুন তো? কিন্তু কাল রাতে আমি যখন বাগানে ছিলুম তখন কে একজন লোক লুকিয়ে আমাকে অনুসরণ করছিল। আবার আজ সকালেই ওই বাড়ির সরকার সুরেন আড়ি পেতে মানিকের সঙ্গে আমার কথা শুনছিল। শশাঙ্ক প্রায় স্তম্ভিতের মতন বললে। হ্যাঁ, বলেন কি? এত বড় আসপত্তা সুরেনের? কই, এতক্ষণ দিয়ে কথা আমাকে বলেননি? দরকার হয়নি তাই বলিনি। শশাঙ্ক ক্রোধে প্রায় অবরুদ্ধ স্বরে বললে। আজই সুরেনকে আমি তাড়িয়ে দেবো, হতভাগা পাজি নিমক হারাম। কুমুদ দাঁড়িয়ে উঠে বলল। আপনি তাড়িয়ে দেওয়ার আগেই সুরেনকে আমি গ্রেপ্তার করে নেব। মানিক বললে। কিন্তু কি প্রমাণে? আড়ি পাতলেই তো কেউ খুনির সহকারী হয় না। তা জানি, আইনের কেতাবে আড়ি পাতাটা তো একটা অপরাধ বলে গণ্য নয়। কিন্তু সুরেন যখন লুকিয়ে আপনাদের কথা শুনছিল তখন নিশ্চয়ই তার মনের ভেতরে পাপ আছে। হয়তো তার পায়ের মাপ দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে মিলে যাবে। আপাতত পরীক্ষা করব বলেই গ্রেপ্তার করব। জয়ন্ত রূপোর নস্যদানি বার করে নস্য নিতে নিতে বলল। হ্যাঁ, গ্রেপ্তার করবেন, ইতিমধ্যে সে যদি না চম্পট দিয়ে থাকে। পালাবে? অসম্ভব। শশাঙ্কবাবুর বাড়ির চারিদিকে পুলিশ পাহারা বসেছে, সেখান থেকে এখন আর একটা মাছিও আর পালাতে পারবে না। জয়ন্ত আরেক টিপ নস্য নিয়ে বলল। আপনি দেখছি অতি সজাগ ব্যক্তি। আমার সাহায্য আপনার কাছে বাহুল্য মাত্র। চলুন তাহলে শ্রীমান সুরেনের সন্ধানে মহা সমারোহে যাত্রা করা যাক। সুরেনকে গ্রেপ্তার করে কুমুদ এলো জয়ন্ত ও মানিকের কাছে। সুরেন কাঁদছিল। জয়ন্ত বললে। শশাঙ্কবাবু কোথায় গেলেন? বাড়ির ভেতর পুজো করতে। তার আবার ওসব বাতিক আছে কিনা? পৃথিবী না উল্টালে ঠিক সময় পুজোয় তাকে কেউ বাধা দিতে পারবে না। সুরেন, তুমি যে এত শীঘ্রই পুলিশের দৃষ্টিতে পড়বে তা আমি জানতাম না। ভেবেছিলাম কাল পরশু তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞাসা করব, কিন্তু কাল বা পরশু তুমি তো থাকবে থানায় বা হাজতে। সুরেন কাঁদতে কাঁদতে বলল। বাবু, আমি নির্দোষ। আমি আমি কিছুই জানি না। চুপ করে বলছি। সব বদমাইশ আগে ওসব কথাই বলে, তারপর উলের গুঁতো খেলে সুর বদলায়। কুমুদবাবু, সুরেনকে নিয়ে একবার আমি পাশের ঘরে যেতে পারি কি? অনায়াসে, কিন্তু দেখবেন পালায় না যেন। না না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এই বলে সুরেনকে নিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে আবার তারা ফিরে এলো। মানিক লক্ষ্য করলে সুরেনের কান্না বন্ধ হয়েছে এবং জয়ন্ত ঘন ঘন নস্য নিচ্ছে। জয়ন্ত বললে। কুমুদবাবু, আপাতত সুরেনের বিরুদ্ধে তো কোনো কেস নেই। না, তবে কেস তৈরি করতে কতক্ষণ? নাই বা তৈরি করলেন, সুরেনকে আপনি ছেড়ে দিন। কুমুদ সবিস্ময়ে বললে। সে কি? আপনিই তো বললেন। আমি যা বলেছি মনে আছে, কিন্তু সুরেন আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। ওরা থানায় যাবার দরকার নেই, ওর জন্য না হয় আমি দায়ী রইলুম। ওকে ডাকলেই আপনি দেখতে পাবেন। আচ্ছা জয়ন্তবাবু, আপনি কি ওর চোখের জল থেকে ভুলে গেলেন? জয়ন্ত হেঁট হয়ে কুমুদের কানে কানে ফিসফিস করে বলল। ভুলিনি, এটা আমার একটা চাল। ওকে ছেড়ে দিন, আমি বলছি ও পালাবে না। ও আচ্ছা, তবে তবে তাই হোক। যাও সুরেন, যাও। আজ আর তোমাকে থানায় যেতে হবে না। সুরেন মহাবেগে প্রস্থান করল, ব্যাঘ্র দলের মধ্যে থেকে মেষ শাবকের মতন। কুমুদ একটু অসন্তুষ্ট স্বরে বললে। আপনার এ চালের মহিমা আমি বুঝলাম না। জয়ন্ত হাসতে হাসতে বলল। সব জিনিসেরই মহিমা কি সবসময় বোঝা যায় কুমুদবাবু? আমার দেখবার ইচ্ছে ছিল দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে ওর পায়ের মাপ মেলে কিনা। আরে ও তো আর পালাচ্ছে না,
দুদিন পরে মেলালেই বা ক্ষতি কি? অকারণে দেরি করে লাভ কি? দেরি? কিচ্ছু দেরি হবে না মশাই। আমি ভবিষ্যৎবাণী করছি, ঠিক আর দুদিনের মধ্যেই শশাঙ্কবাবুর মনস্কামনা পূর্ণ হবে। অর্থাৎ তাঁর ভাইয়ের হত্যাকারীকে কুমুদবাবু গ্রেপ্তার করবেন। কুমুদ মাথা নেড়ে বললে, না মশাই না, আমি ডিটেকটিভ উপন্যাসের অমানুষিক গোয়েন্দা নই। সেই যাদের কানের পাশ দিয়ে বো বো করতে করতে শত শত গুলি ছুটে যায় কিন্তু গায়ে লাগে না। আপনার পক্ষে ভবিষ্যৎবাণী করা সহজ, কিন্তু অত শীঘ্র তাকে সফল করার শক্তি আমার হবে না। বেশ, আমার ভবিষ্যৎবাণী না হয় ব্যর্থই হবে, কিন্তু ও কথা রেখে এখন বলুন দেখি, আপনি আর কোনো নতুন সূত্র আবিষ্কার করতে পেরেছেন কিনা? নতুন তথ্য? হ্যাঁ, ওই আপনার প্রশ্ন শুনে একটা কথা মনে পড়ে গেল বটে, কিন্তু কথাটা হচ্ছে ভারী অদ্ভুত। কিরকম? আমাদের এলাকায় গেল 1.5 মাসের মধ্যে 3টে খুন হয়েছে। প্রথম খুনটাও হয় এই নতুনপুরেই। হত ব্যক্তির নাম শ্যামাকান্ত বক্সী। তার ব্যবসা ছিল সুদের, টাকা খাটানোর। দ্বিতীয় খুন হয় পাশের গ্রাম নন্দপুরে। হত হয় একজন মারোয়ারি, তার ব্যবসা ছিল টাকা লেনদেন করা। তৃতীয়বারে মারা পড়েছেন এই মৃগাঙ্কবাবু। কিন্তু এর মধ্যে তো অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি না। আরে শুনুন, প্রথমত লক্ষ্য করার বিষয় হচ্ছে এই 3 ব্যক্তিকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে। দ্বিতীয়ত 3বারই খুনি কাজ ছেড়ে পালাতে পেরেছে। তৃতীয়ত 3বারেই খুনের আগের দিন একজন করে মানুষ অদৃশ্য হয়েছে। জয়ন্ত উত্তেজিতভাবে দাঁড়িয়ে উঠে বলল, তার মানে? প্রথম খুনের আগের দিন থেকেই নতুনপুরের চাঁড়ালপাড়ার একটি লোককে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় খুনের আগের দিন এখানকার এক গোয়ালা অদৃশ্য হয়েছে, এখনও তার সন্ধান মেলেনি। মৃগাঙ্কবাবু যেদিন খুন হন তার আগের দিন শ্মশান থেকে অন্তর্হিত হয়েছেন এক সন্ন্যাসী। এই কথা তো আপনারা সবাই জানেন। জানি, কিন্তু শশাঙ্কবাবুর বিশ্বাস সত্য হলে মানতে হয় সেই সন্ন্যাসী হয়তো খুনি। সুতরাং তার অন্তর্ধানের একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অপরাধী পালায় অপরাধের পর, কিন্তু সন্ন্যাসী গা ঢাকা দিয়েছে খুনের আগের দিনে। এই সন্ন্যাসী তো নতুনপুরের লোক নয়। তাড়িয়ে দেবার পর সে যে এখান থেকে চলে যাবে এইটাই তো স্বাভাবিক। হয়তো সে খুনিও নয়। কি জানি, আমার মন যেন কেমন বলছে এই 3টে খুনের মধ্যে কি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রত্যেকবারই গলা টিপে হত্যা, আবার ঘটনার ঠিক আগের দিন একজন করে মানুষের অন্তর্ধান। বড় সন্দেহজনক। মানিক বললে, কিন্তু যারা অদৃশ্য হয়েছে তাদের সঙ্গে হত্যাকারীর কি সম্পর্ক থাকতে পারে? কিছুই বুঝতে পারছি না। এক চাঁড়াল এক গোয়ালা অদৃশ্য হয়েছে, কিন্তু তাদের অদৃশ্য হওয়ার কথা নয়। তারা বাসা থেকে অন্য কাজে বেরিয়ে আর ফেরেনি। তাদের আত্মীয়রা আর পুলিশ অনেক খুঁজেও সন্ধান পায়নি। তাদের সঙ্গে 2 ব্যক্তির পরিচয় পর্যন্ত ছিল না। যদি মানুষ চুরি বলি, তাহলে প্রশ্ন ওঠে তাদের মতো গরিব লোককে চুরি করে কার কি লাভ হবে? তারা তো আর শিশু নয়, জোয়ান ব্যক্তি। সন্ন্যাসী না হয় চলে গেছে বা পালিয়েছে, কিন্তু তারা কোথায় গেল? জয়ন্ত, প্রায় উপরে উপরে এইসব মামলার কিনারা হচ্ছে না বলে আমাদের থানার ভারী দুর্নাম হয়েছে। জয়ন্ত গম্ভীর মুখে ভাবতে ভাবতে বলল, কুমুদবাবু, আপনি ঘটনার ধারাকে আবার অন্যদিকে নিয়ে গেলেন যে। ভেবেছিলাম আপনার সঙ্গে আজ একবার নতুনপুরে শ্মশান পরিদর্শনে যাব, কিন্তু তার হলো না দেখছি। কেন? শ্মশান পরিদর্শন কালকের জন্যই তোলা থাক। প্রথম আর দ্বিতীয়বারে যারা খুন আর অদৃশ্য হয়েছে, আপনি একটা কাজ করুন তো, তাদের ঠিকানা দিন তো দেখি। আমি কিছু খবরাখবর নিয়ে আসি। পুলিশ যেখানে হাল ছেড়ে দিয়েছে, এতদিন পরে সেখানে গিয়ে আপনি আর নতুন কি আবিষ্কার করবেন? তবু চেষ্টা করে দেখতে আর দোষ কি? বেশ, যা ভালোবাসেন করুন, কিন্তু বলছি এই মাকড়সার জালের কোনো হদিশই পাবেন না। জয়ন্ত জবাবে কেবল একটুখানি মুচকি হাসলে। সন্ধ্যার পর জয়ন্ত বাসায় ফিরে এল। মানিক বললে, আমাকে সারাদিন একলা ফেলে নিজে তো দিব্যি টহল দিয়ে এলে। আমি গুনছি কড়িকাঠ আর তুমি টানছ নস্যি। তোমার যত নস্যি ততই ফুর্তি। এ মামলাটা হাতে নিয়ে পর্যন্ত তুমি যেন আনন্দে আটখানা হয়ে আছো।
তা এত আনন্দ কেন হে বন্ধু? মামলাটা ছেলে খেলার মতন সহজ বলে। সহজ? আমি তো কোনো থই পাচ্ছি না। সেই জন্যই তোমার নাম মানিক আর আমার নাম জয়ন্ত। আমি যথেষ্ট ভেবে দেখেছি খুনি কে হতে পারে। সেই সন্ন্যাসী, নাকি কাল রাতে বাগানে যে তোমার পিছু নিয়েছিল, না শশাঙ্ক বাবুর বাড়ির আর কোনো লোক, নাকি শ্মশানে গিয়ে যে অদৃশ্য হয়েছে সেই ব্যক্তি? আরে সারাদিন ধরে তো তদবির করে এলে, সঠিক কোনো উত্তর পেলে? অপেক্ষা করো, হয়তো কাল উত্তর দিতে পারবো। হয়তো আমার ভবিষ্যৎবাণী মিথ্যে হবে না। তুমি চলে যাওয়ার পর কুমুদবাবু আমাকে কি বললেন জানো? কি? কুমুদবাবু বললেন তিনি কাল এ বাড়ির সকলকার পায়ের মাপ নেবেন। তারপর? তারপর সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে যার পা মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন। কি অপরাধে? খুনির সহকারী বলে। তিনি গ্রেপ্তার করতে পারেন? পারেন না? না, আসামি বলবে আমি খুনিকে ধরবার জন্য তার পিছু নিয়েছিলাম, তারপর ধরতে না পেরে ফিরে এসেছি। তাহলে প্রশ্ন ওঠে পুলিশকে আগে সে কথা জানায়নি কেন? সে বলবে ভয়। বুঝেছ মানিক, আইন আছে বটে, কিন্তু আইনেই আইনকে ফাঁকি দেবার উপায়ও আছে। কুমুদবাবু এত সহজে কেল্লা ফতে করতে পারবেন না। আগে তাকে আবিষ্কার করতে হবে শ্মশান থেকে এসে খুন করে আবার শ্মশানে ফিরে গিয়ে যে অদৃশ্য হয়েছে সে কে। তার পায়ের ছাপের সঙ্গে যার পা মেলে তাকে না ধরতে পারলে কোনো সুবিধেই হবে না। এই তুমি কি তার সন্ধান পেয়েছো নাকি? এখনো পাইনি। তবু ভবিষ্যৎবাণী করেছো? হয়তো শ্মশানে গিয়ে কাল তার পাত্তা পাবো। আর যদি না পাও? আশা হচ্ছে কিছু না কিছু পাবই। মানিক, তুমি জানো না, একে একে আমি অনেক গুপ্ত কথাই আবিষ্কার করে আমি যে ঠিক পথ ধরেছি তাতে আর কোনো সন্দেহ নেই। অগ্রসর হয়েছি অনেকটা, যদিও পথের শেষে কি আছে সেটা এখনো আমার কাছে অজানা। হয়তো পথের শেষ পাবো এই শ্মশানেই। দেখা যাক কি হয়। সে রাতে যেমন গুমট তেমনি মশা। মশারি ফেললে আরো গরম হয় এবং মশারি তুললে প্রাণ যায় যায়। জয়ন্ত মহা জ্বালাতন হয়ে বলল, মশা, ধ্যাত ধ্যাত, মশার সঙ্গে আর লড়তে পারি না। মানিক, তোমার অবস্থা কেমন? উফ, আরে ভয়াবহ। শত শত হুলের খোঁচায় সর্বাঙ্গ হয়েছে শত শত ছিদ্র। প্রাণপক্ষীকে আর বুঝি দেহের ভিতরে ধরে রাখা যায় না ভাই। পুরি বাবারে, সেই সব ছিদ্রপথ দিয়ে সে উড়ে যেতে চায়। গরমে ঘেমে নিয়ে উঠছে একেবারে। উফ, বাগানে গিয়ে খানিকটা পাইচারি করে আসবে? সাধু প্রস্তাব, সমর্থন করবার জন্য এই আমি গাত্রোত্থান করলুম। দুই বন্ধুতে ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। নিশুতি রাত, কাছেই কোথাও পাড়ে চোবে দোবে প্রভৃতির নাকে নাকে নানা সুরের বাজনা বাজছে। চারিদিক থেকে তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য ব্যাঙের দলও বসিয়েছে জলছা। ঝিঁঝি পোকারাও হার মানতে রাজি নয়। তাদেরও পাড়ায় চলছে ঝিঁঝি রাগিনীর আলাপ। গাছে গাছে বসে পেঁচারাও বলছে, আমরাই বা চুপটি মেরে থাকবো কেন? আলাপ করতে না পারি, প্রলাপই বকব। শব্দময়ী রাত্রি। শহুরে রাত তবু খানিকটা স্তব্ধ হয়, কিন্তু পাড়া গেঁয়ে কিংবা বন্য রাত্রি মৌনব্রত অবলম্বন করতে শেখেনি। বাতাস আজ ধর্মঘট করেছে বলে গাছের দল গোলমাল ভুলে ঘুমিয়ে পড়েছে। কবিদের অত সাধের মর্মধ্বনি গেছে দেশ ছেড়ে পালিয়ে। চাঁদের আলোর এমন জোর নেই যে আকাশের রং বোঝা যায়। বিরক্ত তারাদের চোখ পিটপিট করছে। জয়ন্ত বললে, চলো পুকুরের দিকে একটু পা চালানো যাক, সেখানে গেলে একটু আধটু ঠান্ডার আমেজ পাওয়া যেত। আলো আঁধারি মাখা রহস্যের মধ্যে দিয়ে দুজনে পুকুরের দিকে অগ্রসর হলো। যখন তারা শশাঙ্কবাবুর ঘরের নিচে গিয়ে পড়েছে, তখন উপর থেকে শোনা গেল সুগম্ভীর সুরে মন্ত্রোচ্চারণ। চিন্তায়নি চ তন্নম রক্ষমাং সর্বতঃ সদা দিগম্বরিং করলাসং ঘোরদষ্টং ভয়ানকং। মানিক বললে, শশাঙ্কবাবু পূজায় বসেছেন। দক্ষিণা কালিকার মন্ত্র আউড়ে বোধহয় গুমটের কবল থেকে নিস্তার পাওয়ার চেষ্টায় আছেন।
জয়ন্ত বললে, আমরা যে তন্ত্রমন্ত্র জানি না, জানলে আজকের এই বেয়ারা গুমুরটাকে না দস্তুর মতন জব্দ করে দিত। তারা পুকুরের ঘাটে গিয়ে বসল। সত্যি সেখানটা বেশ ঠান্ডা। খানিক আলোয় খানিক ছায়ায় ভরা জল করছে ঢলঢল। মাঝে মাঝে আকাশে মেঘ এসে তার বুকে ঘনিয়ে তুলেছে অন্ধকার। দুজনে নীরবে বসে রইল অনেকক্ষণ, এবং সেখান থেকেই শুনতে লাগলো ভক্ত শশাঙ্কবাবু রসনা মন্ত্রপাঠ করছে ক্রমাগত। বাড়ির কোনো বড় ঘড়ি হঠাৎ ঢং ঢং করে জানিয়ে দিলে রাত এখন 3টে। জয়ন্ত বললে, এবার ওঠা যাক মানিক, রাতের পরমায় ফুরিয়ে এলো। ঘরের শিকার পলাতক দেখে মশারাও এতক্ষণে পেরিয়ে ওই পাড়ে চোবে দোবেদের আস্তানে গিয়ে হাজির হয়েছে। মানিক বললে, কিন্তু বাঙালিদের সরসদেহের গন্ধ পেলে নিশ্চয়ই তারা এক্ষুনি শুকনো ছাতুল্য ত্যাগ করে ছুটে আসবে। আমার ইচ্ছে এইখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি। তা হয় না মানিক, কোথায় এসেছি জানো তো? এখানে আমরা অজাতশত্রু নই। ওঠো ওঠো। তারা উঠল, কিন্তু ফিরতেই দেখলে কে একজন লোক বাগানের পথ দিয়ে আস্তে আস্তে তাদের সাড়া পেয়েই লম্বা দৌড় মেরে বাগানের তলার অন্ধকারের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, মানিক, গতিক সুবিধের নয়। কেউ আমাদের দেখে অমন করে পালালো কেন? উপরে শশাঙ্ক তখনও নিজের মনে ভক্তি ভরে দক্ষিণ কালিকার মন্ত্র আবৃত্তি করছে। মানিক বললে, এ শশাঙ্কবাবুকে ডাকবো নাকি? এই না না, ডাকবার দরকার নেই। ভক্তের পুজোয় বাধা দেওয়া কখনো উচিত নয়। তবে ওই অন্ধকারের মধ্যে ওখানে গিয়ে আমরা কি ওকে খুঁজে পাবো? ওকে খুঁজতে গেলে ঘর থেকে আবার টর্চ আনতে হবে। ততক্ষণে ওর আজকে লম্বা দেবে। আরে আমাদের কাছে রিভলভার পর্যন্ত নেই। এখন কি করা যায় বলো দেখি। কুইক মার্চ করো, যেন আমরা ওকে দেখতে পাইনি। ঘরে পৌঁছে আপাতত নিদ্রা দেবী আরাধনা, তারপর কাল সকালে উঠে কর্তব্য স্থির করা যাবে। তারা দ্রুত পদে ঘরের দিকে এগোতে লাগলো। লোকটাকে আর দেখা গেল না। তাদের ঘর যেদিকে, সেদিকে দালানে উঠবার সিঁড়ির সামনে গিয়ে জয়ন্ত বললে, এই মানিক, আমরা যখন ঘর থেকে বেরোই তখন এখানে এই বাক্সটা ছিল না তো? মানিক বললে, হয়তো ছিল, হয়তো নাও থাকতে পারে, অতটা আমি লক্ষ্য করিনি। জয়ন্ত বাক্সটা নেড়ে চেড়ে পরীক্ষা করতে করতে বলল, গোয়েন্দাদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে দৃষ্টিকে সজাগ রাখা। অন্যমনস্ক গোয়েন্দা গাধার চেয়েও নিচু দরের জীব। বাক্সটা সাধারণ প্যাকিং কেসের মতন দেখতে। তার দরজাটা টেনে তুলে ভেতরে আঘ্রাণ নিয়ে জয়ন্ত বললে, বিশ্রী বুনো বুনো গন্ধ বেরোচ্ছে। মানে এর ভেতরে কোনো জানোয়ার ছিল? এখন তো নেই। না, কিন্তু সে গেল কোথায়? বাক্সটাও এখানে ছিল না, কোত্থেকে এলো? এর মধ্যে যে জন্তু ছিল সেই বা কোথায় গেল? চুলোই। জয়ন্ত, মিছে মাথা ঘামাও কেন? চলো, আমার ঘুম পেয়েছে। কি ঘুম মানিক? অনন্ত ঘুম নয় তো? মানে? পৃথিবী এখন ঘুমোচ্ছে, এমন সময় আমাদের ঘরের ঠিক সামনেই কেন ওই বাক্সের আবির্ভাব? বাগানে এইমাত্র যে লোকটা আমাদের দেখে পালিয়ে গেল সেই বাকে। বাক্সের ভেতরে জানোয়ার বাইরে গেছে, আর 5-6 হাত তফাতেই আমাদের ঘরের জানলাটা খোলা। আমাদের দেখে খুশি নয়, এই বাড়িতে এমন সব লোকের অভাব নেই। ভেবে দেখো মানিক, ভালো করে ভেবে দেখো। ভাবছি। 2 আর 2 কত হয়? 4। অতএব আজ রাত্রে জয়ন্তের আর মানিকের গৃহপ্রবেশ নিষেধ। ঘরে আলো জ্বালানি, অন্ধকারে হয়তো ওখানে অনন্ত নিদ্রা আমাদের জন্য অপেক্ষা করছে। অতএব সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই প্রশস্ত। না, আমার আর ঘুম পাচ্ছে না জয়ন্ত। অপরাধীদের ওপরে নিয়তির কি অভিশাপ আছে জানি না, খুব মাথা খাটিয়ে গুছিয়ে কাজ করেও প্রায় তারা শেষ রক্ষে করতে পারে না। এই জন্যই তারা মরে। দেখো না, এই খালি বাক্সটা এমন চোখের সামনে ফেলে রাখার কি দরকার ছিল? পরদিন সকালে বিছানার ওপরে এবং খাটের তলায় আবিষ্কৃত হলো মস্ত মস্ত 2 কেউটে সাপ। কিন্তু ছোবল মারবার আগেই রিভলভারের গুলিতে তাদের উদ্যত ফনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বেলা আরেকটু বাড়লে কুমুদ এসে হাজির।
সমস্ত শুনে এবং মরা সাপ দুটো সচক্ষে দেখে সে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর বললে, আপনাদের আর এখানে থাকা উচিত নয়। জয়ন্ত হাসি মুখে বললে, আমাদের তো আর বেশিক্ষণ এখানে থাকবার প্রয়োজন হবে না। আমার ভবিষ্যৎবাণী মনে আছে তো, কালকের মধ্যেই আপনি খুনিকে গ্রেপ্তার করবেন। ঠাট্টা করে আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্তবাবু। আমার এলাকায় 3-3টে খুনি পলাতক। তাদের একজন আবার আমাদের কাছে কাছে থেকেই নতুন খুন করবার চেষ্টায় আছে, আর আমি কিছুই করতে পারছি না। ও হ্যাঁ, ভালো কথা, ওই শশাঙ্কবাবুকে সমস্ত বলেছেন? না, মিছে তাকে ব্যস্ত করে লাভ কি? কাল রাত্রে বাগানে যাকে দেখেছিলেন সে সুরেন নয় তো? দূর থেকে চিনতে পারিনি। সুরেন হলেও হতে পারে। সে কাপুরুষ আর নির্বোধ দুই। ওই শ্রেণীর লোক ভয় পেলে সব করতে পারে। আর আপনি তাকেই ছেড়ে দিলেন? না জয়ন্তবাবু, আর আমি আপনার কথা শুনছি না। আজ এখনই আমি সুরেনকে গ্রেপ্তার করব। কুমুদবাবু, আজকের দিনটাও আপনি দয়া করে অপেক্ষা করুন। এখন আগে আমাকে একবার শ্মশানটা দেখিয়ে আন। মিথ্যেই সেখানে যাওয়া। সেখানে গিয়ে দেখবেন খালি কতগুলো ভাঙা হাঁড়ি, 2-4 টুকরো হাড় আর সব ছাইয়ের গাদা। পদচিহ্নগুলোও পর্যন্ত আর নেই। তবু একবার যাব। যে পথ দিয়ে খুনি গিয়েছিল সেই পথ দিয়েই আমি যাব। চলো মানিক। কুমুদবাবু, আপনি জনাচারেক পাহাড়ওয়ালার সঙ্গে নেবেন। কেন? সাবধানের মার নেই। যা বলেছেন, এই যেসব কাণ্ড হচ্ছে। আসুন, আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে শ্মশানের পথ ধরব। বাগান দিয়ে সকলে খিড়কির দরজার দিকে যাচ্ছে, হঠাৎ শশাঙ্ক তাদের দেখতে পেলে। ওপরের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, এ কি ব্যাপার? সকলে মিলে দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? মানিক বললে, শ্মশান ভ্রমণে। হ্যাঁ, বেড়াবার মতো জায়গা বটে। আমিও আপনাদের সঙ্গী হব নাকি? স্বচ্ছন্দে। মিনিট 2 পরেই শশাঙ্ক তাদের দলে এসে জুটল। তখন সে বোধহয় সবে পুজো সেরে উঠেছে, কারণ তার পরনে গরদের ধুতি চাদর, কপালে রক্তচন্দনের ফোঁটা। সেই পোশাকেই শশাঙ্ক শ্মশানের পথ ধরল। মানিক বললে, কাল অত রাত পর্যন্ত দক্ষিণাকালিকার পুজোর মন্ত্র আবড়িয়েও দেখছি আপনার আশা মেটেনি। এর মধ্যেই আবার আর এক দফা পুজো সারা হয়ে গেল। কি আশ্চর্য! রাত্রের কথা আপনি জানলেন কি করে? কাল যা গুমট গেছে, আমি আর জয়ন্ত বাগানে বেড়াতে বেড়াতে আপনার গলা শুনতে পেয়েছি। শশাঙ্ক লজ্জিতভাবে বলল, অসার সংসারে একটু এত মায়ের নাম করি আর কি, ওর উপরে আর দৃষ্টি দেবেন না। কুমুদ বললে, আপনি পুণ্যাত্মা মানুষ, তাই বড়লোকের পথ পরিষ্কার করছেন। আমি হচ্ছি মহাপাপিষ্ট, দিন রাত কেবল মায়াকেই আঁকড়ে পড়ে আছি। জয়ন্ত বললে, শশাঙ্কবাবুও মায়ার ভক্ত, তবে ছাড় মায়া নয়, মহামায়া। তারা শ্মশানের পথে এসে পড়ল। পথ চওড়ায় পুরো 4 হাতও হবে না বোধহয়। কখনো ছোট ছোট মাঠের ওপর দিয়ে, কখনো কাঁটা জঙ্গলের ভেতর দিয়ে, আবার কখনো বা বাঁশ বনের পাশ দিয়ে সেই পথ এঁকে বেঁকে এগিয়ে প্রায় মাইল খানেক পরে শ্মশানে গিয়ে শেষ হয়েছে। এই পথটা হচ্ছে শশাঙ্কবাবুদের নিজস্ব ব্যবহারের জন্য। এর ধারে হাট বাজার বা বাড়িঘর নেই, কাজেই এখানে বড় একটা পথিকের দেখা পাওয়া যায় না। নতুনপুরের লোক শ্মশানে যায় বড় রাজপথ দিয়ে। কুমুদ আঙুল দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, এই ঘটনার পর 3-4 বার বৃষ্টি হওয়াতে পদচিহ্নগুলো অনেক জায়গাতেই লুপ্ত হয়ে গেছে বটে, কিন্তু ওই দেখুন দেখুন, ওই মাঝে মাঝে অস্পষ্ট ছাপ এখনও দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে কঠিন কাদার ওপরে ছাপগুলো আরও সুস্পষ্ট থাকতো। ঘটনার পর পুলিশের লোক ছাড়া আর কেউ বোধহয় এ পথে আসেনি। এ পথে লোক না চলার আরও একটা কারণ আছে। অনেকের বিশ্বাস এটা হচ্ছে ভুতুরে পথ। রাত্রে এখানে যারা দেখা দেয় তারা মানুষ নয়। পথটা মাঝে মাঝে জলার পাশ দিয়ে গেছে, আলো জ্বলে, এই জন্যেই এই কুসংস্কার আর কি। শশাঙ্ক বললে, কেবল তাই নয়, কোনো কোনো ডানপিটে লোক রাত্রে এ পথে এসে আর বাড়ি ফেরেনি। কুমুদ বললে, তাই নাকি? তাদের মৃতদেহ এই পথে পাওয়া গিয়েছে? শশাঙ্ক গম্ভীর স্বরে বললে, না, তাদের মৃতদেহ আর পাওয়া যায়নি। কুমুদ সচমকে বলল, পাওয়া যায়নি মানে? দেহশুদ্ধ লোকগুলোর প্রাণ কি পঞ্চভূতেই বিলীন হয়ে গেল? শশাঙ্ক তেমনি গম্ভীর স্বরেই বললে, কি হলো, কোথায় গেল কেউ জানে না, তবে তারা যে আর বাড়ি ফেরেনি
বা তাদের দেহ যে আর পাওয়া যায়নি, এটা সত্যি কথা। কুমুদ যেন নিজের মনে মনেই বলল, তাহলে এই অঞ্চলে মানুষের অদৃশ্য হওয়ার দেখছি খুবই সাধারণ ঘটনা। মানুষের পর মানুষ অদৃশ্য হয়, পুলিশও তাদের খুঁজে পায় না। যেন একটু ব্যঙ্গের স্বরেই শশাঙ্ক প্রতিধ্বনি করে বললে, না, পুলিশও তাদের খুঁজে পায় না। কুমুদবাবু, আপনি দুদিন তো এখানে এসেছেন, আপনি কেমন করে জানবেন? কিন্তু আমরা সকলেই জানি আর বিশ্বাস করি, শ্মশানের এ পথটা অনেকের পক্ষেই মহাপ্রস্থানের পথ। থাকো সব কথা। এই যে আমরা শ্মশানে এসে পড়েছি। ছোট শ্মশান। একদিকে কালভৈরবের ছোট একটি পুরনো মন্দির ছাড়া আর কোনো ঘর নেই। পাশেই একটা পুকুর, তার ঘাট ভাঙা, জল নোংরা। শ্মশানের দুদিকে রয়েছে দুর্ভেদ্য অরণ্য। চিতার কাঠ কাটবার সময় ছাড়া মানুষ তার কাছে যায় না, এবং তার ভিতরে প্রবেশ করবার কোনো রকম পথই দেখা গেল না। জয়ন্ত একলা চারিদিকটা একবার ঘুরে এলো। কুমুদ বললে, আমি কি ভুল বলেছি জয়ন্তবাবু? দেখছেন তো, এখানে এসে আপনার কোনো লাভই হবে না। জয়ন্ত সে কথা কানে না তুলে বললে, প্রথম ব্যক্তির অর্থাৎ খুনির পায়ের দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল? কুমুদ অগ্রসর হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললে, এইখানে। জয়ন্ত দেখলে তারপরেই রয়েছে ছোট একটা জঙ্গল, কাঁটা গাছে ভরা। সে বলল, শশাঙ্কবাবু, এই জঙ্গলে মানুষ ঢুকতে পারে? শশাঙ্ক জোরে মাথা নেড়ে বললে, অসম্ভব। আর যদি ঢোকে? কাঁটা গাছে সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু খুনের পর মানুষ হয়ে ওঠে মরিয়া। খুনি যদি আহত হয়েও ওর মধ্যে ঢুকে বেরিয়ে গিয়ে থাকে? শশাঙ্কর চেয়েও জোরে মাথা নেড়ে কুমুদ বলল, তা সে যায়নি জয়ন্তবাবু, তা সে যায়নি। ও সন্দেহ আমারও মনে আছে। জঙ্গলটার চারিদিকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত দেখতে পাইনি। আচ্ছা, খুনি যদি শ্মশানের অন্য কোনো দিক থেকে বেরিয়ে গিয়ে থাকে? পায়ের দাগ সে কথা বলে না। শ্মশানে আর কোথাও তার পদচিহ্ন নেই। যেখানে তার পায়ের দাগ শেষ হয়েছে, দ্বিতীয় ব্যক্তির সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপর সে যে শ্মশানে ফিরে শ্মশান থেকে বেরিয়ে শশাঙ্কবাবুর বাড়ির দিকে গিয়েছে, পায়ের দাগ দেখে তা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। জয়ন্ত কোনো জবাব না দিয়ে হঠাৎ কি যেন দেখে জঙ্গলের দিকে এগিয়ে গেল। পকেট থেকে রূপোর নস্যদানি বার করল, একটি নস্য নিয়ে বলল, নস্যি খুব ভালো জিনিস কুমুদবাবু, মাথা সাফ হয়। অ্যাক্টিভ নেবেন নাকি? না না, ধন্যবাদ ধন্যবাদ। আর আমাদের এখানে কোনো কাজ আছে? আপনি ঠিক বলেছেন, খুনি শেষ পদচিহ্ন ফেলেছিল এইখানেই। আপনার দৃষ্টির তীক্ষ্ণতা স্বীকার না করে উপায় নেই। কিন্তু কেবল দৃষ্টির তীক্ষ্ণতায় সব নয়, তারপরেও আর একটা শক্তি না থাকলে চলে না। কি শক্তি? মস্তিষ্ক চালনার শক্তি। সেই শক্তিটাকে আপনি কোনো কাজেই লাগাননি। কিঞ্চিত অসন্তুষ্ট স্বরে কুমুদ বলল, কেন? মানুষ কর্পূর নয়, উবে যায় না। সে মাটির ওপরে দাগ ফেলে চলতে বাধ্য। তার ডানা নেই যে উড়ে পালাবে। মাথা চুলকোতে চুলকোতে কুমুদ বললে, আমিও সে কথা জানি জয়ন্তবাবু, কিন্তু এখানে কোনো কিন্তু নেই। খুনি যখন বেরিয়ে যায়নি তখন সে শ্মশানেই আছে। এখনো? এখনো। কি বলছেন? ঠিক বলছি, ওই দেখুন। জয়ন্ত জঙ্গলের এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করলে। এই ওখানে বুনো ঝোপের তলায় লোহার ডান্ডার মতো কি যেন দেখা যাচ্ছে না? হ্যাঁ, বোধহয় শাবল। কুমুদ হাত বাড়িয়ে সেটা টানতেই কিসের যেন শব্দ হল, অনেকটা লোহায় লোহায় ঠোকাঠুকির মতো। জয়ন্ত বললে, কুমুদবাবু, বোধহয় ওখানে কোদালও আছে। সত্যিই তাই। কুমুদ হস্তচালনা করে একটা কোদালও বার করল। বলল, এর অর্থ কি? অর্থ অত্যন্ত স্পষ্ট। খুনি এখনো এখান থেকে পালাতে পারেন। সে কি জঙ্গলে লুকিয়ে আছে? পাগল, সে ঠিক আমার পায়ের তলায় মাটির ভিতরে লুকিয়ে রয়েছে। দেখছেন না? দেখুন দেখুন, আশেপাশের জমিতে ঘাস রয়েছে, কেবল এই যে এইটুকু জায়গাতে নেই। কুমুদ এক মুহূর্ত কি ভাবলে, তারপর হঠাৎ লাফ মেরে দুহাতে জয়ন্তর দুখানা হাত চেপে ধরে উচ্ছ্বসিত স্বরে বললে, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, স্বীকার করছি গোয়েন্দাগিরিতে আপনার কাছে আমি শিশু।
আপনি এত সহজে যে সত্য আবিষ্কার করলেন তার জন্য এত দিন ধরে আমরা অন্ধের মতো অন্ধকার হাতে বেড়াচ্ছিল। ঠিক 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 জমির এই অবস্থা এই শাবল আর কোদাল দেখেই বোঝা যাচ্ছে। খুনিকে কেউ খুন করে এইখানে পুঁতে রেখেছে, তাই সে শ্মশান থেকে বেরোতে পারে। তাহলে দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু নয়, শত্রু? তাই তো মনে হচ্ছে। কে সে? সুরেন? না, অন্য কেউ। তার পায়ের মাপ আপনার কাছে আছে, সুতরাং প্রমাণের অভাব হবে না। তাকে আপনি জানেন? জানি বই কি, ওই যিনি শ্মশানের পথ দিয়ে দৌড় মেরেছেন রেসের ঘোড়ার মতন, উনিই খুব। উনি তো শশাঙ্ক বাবু, উনি অত জোরে ছুটছেন কেন? পাছে আপনি তার পায়ের মাপ নেন। বলেন কি? আপনি কি অসম্ভবকেও সম্ভব করতে পারেন? আপনি কি জাদুকর? সেপাই, সেপাই, শিগগির ওই বাবুর পেছনে ছোট, ও যেন পালাতে না পারে, ওকে ধরে আনো। কিন্তু এ তো বিশ্বাসই হচ্ছে না। তবে অসম্ভবই বা কি? রাগ সামলাতে না পেরে খুনিকে খুন করে উনি প্রতিশোধ নিয়েছেন। জয়ন্ত মাথা নেড়ে বললে, কিন্তু হয়তো উনি অতটাও সাধু নন। আমার বিশ্বাস খুনিকে উনি নিজের ভাইয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আসল ব্যাপার নিয়ে পরে মাথা ঘামানো যাবে, আগে এখানকার মাটি খুঁড়ে দেখা যাক। জয়ন্ত শাবল নিয়ে মাটি খুঁড়তে লাগলো এবং কুমুদ কোদাল নিয়ে মাটি তুলতে লাগলো। মাটি বেশ আলগায় ছিল, বেশিক্ষণ পরিশ্রম করতে হলো না। প্রথমেই দেখা গেল মানুষের দুখানা বিবর্ণ ও ফোলা পা। মানিক নাকে কাপড় চাপা দিয়ে পিছিয়ে আস্তে আস্তে ঘৃণা ভরে বলে উঠল, আরে জয়ন্ত, তুমি কি করে এই বিকট গন্ধ সহ্য করছো? আরে প্রমাণ তো পেলে, এখন উঠে এসো, মুদ্দ ফরাজ ডেকে এনে মরাটাকে বার করো। জয়ন্ত শাবলটা ফেলে দিয়ে বলল, হ্যাঁ কুমুদবাবু, এই গন্ধ সহ্য করা অসম্ভব। আপনি মুদ্দ ফরাজদের খবর দিন। একজন জমাদারও কুমুদের সঙ্গে এসেছিল। সে তখনই গিয়ে 4 জন মুদ্দ ফরাস ডেকে আনল। যে মৃতদেহটা তারা ওপরে টেনে তুলল, পচে ফুলে তা হয়ে উঠেছে বিভৎস। মাথায় তার লম্বা চুল, শরীরের স্থানে স্থানে এখনও দেখা যাচ্ছে সিঁদুরের ও রক্তচন্দনের চিহ্ন, এবং তখনও গলায় ঝুলছে শুকনো জবা ফুলের মালা। কুমুদ বললে, এই বোধহয় সেই খুনি সন্ন্যাসী। কিন্তু এমনভাবে রক্তচন্দন সিঁদুর মেখে আর জবার মালা পরে কেউ কখনো খুন করতে যায়? মুদ্দ ফরাসরা সবিস্ময়ে জানালে গর্তের মধ্যে আরও 2টো লাশ রয়েছে। কুমুদ যেন আকাশ থেকে পড়ে বলল, বলিস কি রে? জয়ন্তের মুখ বিষম গম্ভীর হয়ে উঠল। এবারে যে 2টো দেহাবশেষ বেরোলো তাদের অবস্থা অভাবিত রূপে ভয়ানক। একটা তো একেবারে কঙ্কালে পরিণত হয়েছে, আরেকটা কঙ্কালের স্থানে স্থানে কিছু কিছু গলিত মাংস লেগে রয়েছে। এইমাত্র কুমুদ হতভম্বের মতন বললে, এ দুটো কাদের শেষ চিহ্ন? কে এদের খুন করলে? খুনি যে শশাঙ্ক তাতে আর সন্দেহ নেই, তবে এরা যে কারা সেটা ঠিক করে বলা শক্ত। এদেরকেও এখানে দেখব বলে আমি আশা করিনি। মানিক বললে, কুমুদবাবু, আপনার এলাকা থেকে আরও 2 জন লোক অদৃশ্য হয়েছে বলছিলেন না? এরা তারা নয় তো? তা কি করে হবে? তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক কি? জয়ন্ত চিন্তিতভাবে বললে, তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক আছে কিনা জানি না, তবে তাদের অদৃশ্য হবার পরপরই এই শ্যামাকান্ত বক্সি আর এক মারোয়ারি খুন হন, যাদের টাকা লেনদেনের ব্যবসা ছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের দুজনেরই কাছে শশাঙ্ক প্রচুর টাকা ধার করেছিল। কুমুদ যেন আপন মনেই বলল, 3টে খুন একরকম। হত্যা করা হয়েছে গলা টিপে। 3বারেই খুনের আগের দিনে 1 জন করে লোক গুম হয়। এখানেও একত্রে পাওয়া গেল 3টে লাশ। জয়ন্তবাবু, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। এই যুক্তি খেয়ে হারিয়ে ফেলছে। এই যে কি যে এক রহস্য। মানিক বললে, জয়ন্ত, আমি তোমাকে জানি, তুমি অস্বাভাবিক বা অলৌকিক কিছু মানতে চাও না, কিন্তু এখানে যেন কোনো অপার্থিব রহস্য আছে বলে মনে হচ্ছে। অন্তত সেইটুকু অস্বাভাবিকতাকে মেনে নিলে সমস্ত ব্যাপারটাই যেন স্বাভাবিক হয়ে আসে। জয়ন্তও ঠিক সেই রকম কিছু ভাবছিল কিনা প্রকাশ করলে না, কেবল বললে, তোমার কি মনে হয় মানিক? মানিক বললে, শশাঙ্ক যে তান্ত্রিক, কুমুদবাবু তা জানেন বোধহয়।
মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, শশাঙ্কবাবু পরশু রাতে আমাদের কাছে সেই প্রসঙ্গ তুলেছিলেন। আমার বিশ্বাস তিনি নিজেও ছিলেন সব সাধক। জয়ন্ত অধীর স্বরে বললেন, বেশ তো, তার সঙ্গে এইসব ব্যাপারের সম্পর্কটা কি? তন্ত্রোক্ত সব সাধকদের কথা নিশ্চয়ই তুমি পড়ে দেখেছ। বিশ্বাস করো আর না করো, নানা তন্ত্রে পরিষ্কার লেখা আছে সব সাধকরা অপঘাতে মরা সবকে বাঁচাতে পারে, আর নানা রকম অলৌকিক উপায়ে ঘটনাস্থলে হাজির না হয়েও, অর্থাৎ দূরে বসে শত্রুবধ করতেও পারে। বেশ, তারপর? ধরো আমি যেন শশাঙ্ক, আমি জনকয় শত্রু নিপাত করতে চাই। একবারে এক একজনকে নিয়ে পড়লুম। আগে এমন একজন গরিব বা ভবঘুরে লোক বেছে নিলুম যারা অদৃশ্য হলেও খুব বেশি গোলমাল হবে না। প্রথমবারে নির্বাচন করলুম এক গরিব চাঁড়ালকে। যারা সব সাধক তাদের কাছে মরা খুব প্রিয়। চাঁড়ালকে ভুলিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে হত্যা করলুম। নতুনপুরের শ্মশান অতি নির্জন, সবকে রাত্রে এখানে এনে মন্ত্র প্রভাবে করলুম জীবন্ত। তারপর তাকে পাঠিয়ে দিলুম শত্রু সংহার করার জন্য। ঘটনার সময় যদি কেউ তাকে দেখে ফেলে তাহলেও আমার ভয় নেই, আমি আছি শ্মশানে বসে। তারপর সব ফিরে এলে মন্ত্রের প্রভাবেই তার জীবন হরণ করল। তারপর শ্মশানের মধ্যেই একটা বিশেষ জায়গা বেছে নিয়ে সবকে পুঁতে ফেলল। এইভাবে বারে বারে আমি দিলুম 3 শত্রুকে জমের বাড়িতে পাঠিয়ে। অবশ্য সঙ্গে সঙ্গে আমার হাতে প্রাণ গেল আরও 3 বেচারি গরিবের। মানে তুমি আমাকে এইসব বিশ্বাস করতে বলো? জানি তুমি বিশ্বাস করবে না, তবু তুমি বা আমি যা কুসংস্কার বলে মনে করি সেই দিক দিয়েই এই রহস্যটা একটা অস্বাভাবিক, কিন্তু সঙ্গত কারণ খোঁজবার চেষ্টা করছি। দেখো, কুমুদবাবু বলেছেন একজন চাঁড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখো, সন্ন্যাসীর যে লাশ পাওয়া গেছে তাকে রক্তচন্দন মাখিয়ে জবার মালা পরিয়ে পুজো করা হয়েছিল। কে না জানে সব সাধকরা এমনিভাবে মরা পুজো করে। অন্য 2 মরাকেও ওইভাবেই নিশ্চয়ই পুজো করা হয়েছিল, কিন্তু তাদের পচা মাংসের সঙ্গে পুজোর চিহ্নগুলোও নষ্ট হয়ে গেছে। তারপর দেখো, শশাঙ্ক তান্ত্রিক, তার ঘরে সাজানো মরার মাথা, আর মরা যে মন্ত্রে জ্যান্ত হয় এই নিয়ে আমাদের সঙ্গে সে তর্কও করেছে। রাত্রে শ্মশানে গিয়ে তার যে পুজো করার অভ্যাস আছে তাও শোনা যাচ্ছে। জয়ন্ত, এসবের কি অর্থ তুমি করতে চাও? জয়ন্ত কিছু না বলে বিরক্তভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কুমুদ বললে, দেখুন, ঝাড়ফুঁক, মারণ উচাটন, সব সাধন, প্রেততত্ত্ব আইন এসব মানে না। সুতরাং আইনের দিক থেকে এসব প্রমাণ বলেই গণ্য নয়। কিন্তু অলৌকিক হলেও আপনি যা বললেন তার মধ্যে যুক্তি পাওয়া যায়। নইলে অদ্ভুত এই 3 ব্যক্তি একইভাবে মৃত্যু, অদ্ভুত এই 3 ব্যক্তির ঘটনার আগের দিনে অদৃশ্য হওয়া, আর এই অদ্ভুত এই 3 মৃতদেহ একই স্থানের আবিষ্কার, এসবের মধ্যে কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক পাওয়া যায় না। জয়ন্ত হঠাৎ উচ্চস্বরে হেসে উঠে বলল, ওইসব আজগুবি যুক্তির কোনো ধার আমি ধারি না। কেন যে এখানে 3-3টে দেহ বা কঙ্কাল পাওয়া গেল তা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, সত্যিকার গোয়েন্দা হয়ে আমি মৃগাঙ্ক আর তার হত্যাকারীকে কেমনভাবে আবিষ্কার করলাম তার আইনসম্মত ইতিহাসের উল্লেখ করতে পারি। শুনুন। জয়ন্ত বলতে লাগল, কুমুদবাবু, মানিক, ডিটেকটিভের প্রথম কর্তব্যই হচ্ছে সকলকেই সন্দেহ করা। ডিটেকটিভের উচিত বিনা প্রমাণে বিনা বিচারে কিছুই সত্য বলে গ্রহণ না করা। শশাঙ্ক খুনিকে ধরবার ব্যাপারে খুব বেশি জিদ দেখিয়েছিল বটে, কিন্তু তবু গোড়া থেকেই আমি তার উপরে সন্দেহ করেছিলাম। মুখে জেদ দেখিয়ে আসলে সে তলে তলে আমাদেরকেই বিপথে চালনা করতে চেয়েছিল। অকারণে কেউ কাউকে খুন করে না, প্রত্যেক খুনের মধ্যেই একটা উদ্দেশ্য থাকে। শশাঙ্ক আমাদের উদ্দেশ্যকে ওই সন্ন্যাসীর দিকে চালনা করার চেষ্টা করেছিল বটে, কিন্তু সেই চেষ্টা আমার কাছে সফল হয়নি। সত্যিই মৃগাঙ্কের ওপরে সন্ন্যাসীর রাগ ছিল, কারণ মার খেলে কার না রাগ হয়, কিন্তু কোথাকার এক ভবঘুরে সহায় সম্পদহীন সন্ন্যাসী, সে কিনা মার খেয়েও মৃগাঙ্কের মতন জমিদারের বাড়িতে একা ঢুকে তাকে হত্যা করবে, এ কথা সহজে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। তার উপর সে বিদেশি, শশাঙ্কদের বাড়ির পথঘাট সে জানবে কেমন করে। তাই প্রথমেই আমি সন্ন্যাসীকে সন্দেহ করিনি, তবে পরে করেছিল।
আর তার কারণও আমি পরে বলছি। আমি যখন শুনলাম যে মৃগাঙ্কের মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির অধিকারী হবেন শশাঙ্ক, তখন তাকে আমি সন্দেহ না করে পারি। প্রত্যেক হত্যাকারী নিজেকে অতিরিক্ত চালাক বলে মনে করে। কেউ কেউ ভাবে পুলিশকে সাহায্য করলে তাদের আর কেউ সন্দেহ করতে পারবে না, কেননা তারা জানে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। ঘটনাস্থল পরিদর্শন করে বেশ বুঝতে পারলাম, হাতে নাতে যেই খুন করে থাকুক, বাড়ির কোনো লোকই ভেতর থেকে সদর দরজা খুলে দিয়ে হত্যাকারীকে পথ দেখিয়ে এনেছে, আর ঘটনার পর দরজা বন্ধ করে সকলের চোখে ধুলো দেবার চেষ্টা করেছে। সন্ন্যাসী যদি রাগের মাথায় মৃগাঙ্ককে একলা খুন করে সরেই পড়ল, তাহলে বাড়ির দরজা খোলাই থাকত। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। দেখো, পুলিশের চোখে রহস্যটা ধরা পড়েনি বটে, কিন্তু পদচিহ্ন দেখে তারাও বুঝতে পেরেছিল বাড়ির ভেতরেই এমন কোনো লোক আছে যে খুনির বন্ধুও হতে পারে। অন্তত খুনের ও খুনির কথা সে জানে। শশাঙ্কের ঘরে ঢুকে আর একটা সন্দেহজনক প্রমাণ আমার দৃষ্টি আকর্ষণ করল। সেটা হচ্ছে একটা কাদামাখা জামা, অর্থাৎ কোট। শশাঙ্ক বললে বটে, ব্যস্ত হয়ে ছোটাছুটি করার সময় কাদায় আছাড় খেয়ে তার জামার উপর কাদা লেগেছে, কিন্তু তার ওই ওজরে আমি ভুলি। সাধারণত কাদায় আছাড় খেলে মানুষের জামা কাপড়ের একদিকটাই হয় বেশি কর্দমাক্ত, কিন্তু এই কোটটার চারদিকেই ছিল কাদা। বিশেষ করে হাত দুটো পুরো কাদায় যেন বারংবার চোবানো হয়েছে। তার উপর আবার ঘাসের কুচিও লেগেছিল। দেখলেই মনে হয় এই জামার মালিক যেন বৃষ্টির দিনে মাঠে ময়দানে ভিজে জমি খুঁড়ে গর্তে হাত ঢুকিয়ে মাটি তুলেছে। তখন ওই ব্যাপারটার কারণ খুঁজে পাইনি বটে, কিন্তু মনে একটা খটকা আমার লেগেই ছিল। ইতিমধ্যেই আরো দু একটা ছোট ঘটনা আমার লক্ষ্যকে একটু বিক্ষিপ্ত করে দিল। যে রাত্রে শশাঙ্কের বাড়িতে যাই, লুকিয়ে কে আমার পিছু নিয়েছিল। তারপর আমার ঘরে আড়ি পাততে গিয়ে সুরেন ধরা পড়ল। এই দুটি কারণে শশাঙ্কের ওপর থেকে আমার সন্দেহ কিছুটা ঘুরে যায়। ভাবলুম শশাঙ্ক নয়, তার বাড়ির অন্য কোনো লোক বা কর্মচারী হয়তো খুনের ব্যাপারে জড়িত রয়েছে, খুনিকে সাহায্য করেছে। কিন্তু সুরেনকে ভালো করে লক্ষ্য করে মনে হলো এই লোকটা অত্যন্ত বোকা আর কাপুরুষ, এমন একটা ভয়াবহ অপরাধের পক্ষে সম্পূর্ণ অযোগ্য। নিশ্চয়ই সে অন্য মস্তিষ্কের দ্বারা চালিত হচ্ছে। কিন্তু কার মস্তিষ্ক? তার উপরে প্রভুত্ব আছে এমন কেউ। এখানে তার প্রভু হচ্ছে শশাঙ্ক। মনিবের কথা সে শুনতে বাধ্য। কিছুক্ষণ পরেই আমার সেই সন্দেহ পাকা হলো। যথাস্থানে তা বলছি। তারপর আরেকটা কাণ্ড। কুমুদবাবু যাকে খুনির শত্রু বা মিত্র বলে সন্দেহ করেছিলেন, সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপের ছাঁচ শশাঙ্কর হাত থেকে পড়ে ভেঙে গেল। এরকম দৈব দুর্ঘটনা অসম্ভব নয়, বরং প্রায়ই এটা ঘটে থাকে। কিন্তু সেই সময়ে আমি ছাড়া আর কেউই একটা বিষয় লক্ষ্য করেননি। আমাদের হাত ফসকে হঠাৎ কোনো জিনিস পড়ে যাবার পরই আমরা এই যা বলে চেঁচিয়ে উঠি। কিন্তু মনে রাখবেন, পড়ে যাওয়ার আগে নয়, পরে। আমি বেশ ভালো করে লক্ষ্য করলুম শশাঙ্ক আগে চেঁচিয়ে উঠল এই যা বলে, আর ওই ছাঁচ জোড়া হাত থেকে ছেড়ে দিলে তার পরের মুহূর্তে। এর থেকে কি বোঝা যায়? সে ইচ্ছে করেই ছাঁচ জোড়া ফেলে দিল। এই যা বলে চেঁচালে কেবল আমাদের ঠকাবার জন্যে। কেমন, তাই নয় কি? খুব তুচ্ছ এবং ছোট ঘটনা, কিন্তু সময়ে সময়ে এই নগণ্য ঘটনাগুলোও যে কত বড় সড়ো হয়ে উঠতে পারে, এটা তারই মস্ত প্রমাণ। এই একটা ছোট ঘটনাই আমার মনের সমস্ত রহস্য পরিষ্কার করে দিল। দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাঁচ শশাঙ্ক স্বেচ্ছায় ফেলে দিল কেন? ওই ছাঁচ নষ্ট করে তার কি লাভ? তাহলে শশাঙ্কই কি দ্বিতীয় ব্যক্তি? ঘটনার পর সেই কি খুনির পিছু পিছু শ্মশানে গিয়ে তারপর একা ফিরে এসেছিল? তাই কি সে তার বিরুদ্ধে সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ নষ্ট করতে চায়? কিন্তু শশাঙ্ক জানত না, ছাঁচ তোলবার আগে পুলিশ পায়ের ছাপের ফটো তোলে এবং সঠিক মাপ নেয়। অপরাধীকে গ্রেপ্তার করার পক্ষে সেইটুকুই যথেষ্ট। এই ঘটনাতেই ধাঁ করে আমার মনে পড়ে গেল শশাঙ্ক সেই কাদা মাখা জামার কথা। শ্মশানে ফিরে যাবার পর সন্ন্যাসীর সমস্ত চিহ্ন লুপ্ত হয়ে গেছে। তাহলে কি সন্ন্যাসীর লাশটাকে লুকিয়ে রাখবার জন্য শশাঙ্ক স্বহস্তে শ্মশানের মাটি খুঁড়েছিল? তার খানিক পরেই এই সুরেন পড়ল পুলিশের কবলে। আমি তার চরিত্র বিচার করতে ভুল করি। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে আমি স্পষ্ট বললুম, সুরেন, আমি জানি যে তোমার মনিব শশাঙ্কের হুকুমেই তুমি আমার পিছু নাও,
আমার ঘরে আড়ি পাতো। এ কথা যদি স্বীকার করো তাহলে এখনই ছাড়ান পাবে, নইলে খুনের দায়ে তোমার হয় ফাঁসি আর না হয় যাবজ্জীবন দ্বীপান্তর হবে। সুরেন ভয়ে কাঁপতে কাঁপতে তখনই আমার পায়ে ধরে সব কথা স্বীকার করল। তারপর কুমুদবাবুর মুখে শুনলুম আর এক বিচিত্র কথা। 1.5 মাসের মধ্যে একই থানার এলাকায় একইভাবে 3 ব্যক্তির হত্যা ও প্রত্যেকবারেই ঘটনার আগের দিনে এক একজন করে নিখোঁজ হয়েছে। এর কোনো মানেই হয় না। মানিকের আজগুবি ব্যাখ্যার পরেও এর মানে হয়েছে বলে আমি মনে করি না। তবে একটা সন্দেহ হয় যে এই 3 হত্যাকাণ্ডের মধ্যে কাজ করেছে একটাই মস্তিষ্ক। শ্যামাকান্ত বক্সী আর মারোয়ারি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় হত ব্যক্তির খাতাপত্র পরীক্ষা করে আমি একটা জিনিস আবিষ্কার করেছি। ওদের কাছ থেকে শশাঙ্ক হ্যান্ড নোটে ধার নিয়েছিল যথাক্রমে 10,000 আর 8,000 টাকা, এবং খুনের পর সেই হ্যান্ড নোট দুখানা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও এইটুকু প্রমাণের উপর নির্ভর করেই বলা যায় না যে শশাঙ্কই তাদেরকে খুন করেছে বা করিয়েছে, তবে এই প্রমাণ পেয়ে আমার লাভ হলো। আমি বুঝতে পারলাম জমিদার হলেও শশাঙ্ক ভোগ করছে অত্যন্ত আর্থিক কষ্ট। কুমুদবাবুর কাছ থেকে পায়ের ছাপের ইতিহাস সংগ্রহ করে আমি এইভাবে শেষটা আমার মামলাটাকে খাড়া করল। যে কারণেই হোক শশাঙ্কের বড়ই টাকার টানাটানি। টাকার জন্য সে সব পাপ করতে প্রস্তুত। সে ভেবে দেখলে মৃগাঙ্কের মৃত্যু হলে তার আর টাকার ভাবনা থাকে না। কিন্তু কেমন করে মৃগাঙ্কের মৃত্যু হবে? সহস্তে সে ভ্রাতৃ হত্যা করতে পারবে না, বিশেষ করে কেউ যদি তাকে দেখে ফেলে অথবা সে ধরা পড়েছে। অতএব মৃগাঙ্ককে মারতে হবে অন্যের হাতে এমনভাবে যাতে কেউ শশাঙ্কের উপরে সন্দেহ করতে না পারে। দৈবগতিকেই হোক আর যাই হোক, শশাঙ্ক সুযোগটা পেল। নতুনপুরে শ্মশানে এলো এক বিদেশি সন্ন্যাসী এবং মৃগাঙ্কের হাত থেকে সে মার খেল। আর সন্ন্যাসী মৃগাঙ্ককে অভিশাপ দিল। তো এই ব্যাপারটা চারদিকে রটতে বেশি দেরি হলো না। শশাঙ্ক লুকিয়ে গেল সন্ন্যাসীর কাছে। অনেক টাকার লোভ দেখিয়ে গরিব এবং ক্রুদ্ধ সন্ন্যাসীকে সে মৃগাঙ্ককে হত্যা করতে রাজি করায়। তারই পরামর্শে এই সন্ন্যাসী শ্মশান থেকে অদৃশ্য হল। দুর্যোগের রাত্রে সন্ন্যাসী আবার শ্মশানে ফিরে এলো। বৃষ্টি থামবার পর সে ঘটনাস্থলের দিকে যাত্রা করল। শশাঙ্ক অপেক্ষা করছিল। সে খিড়কির দরজা এবং বাড়ির দরজা খুলে দিল নিজের হাতে। খুনের পর শশাঙ্ক তাকে আবার নির্জনে শ্মশানে ফিরে যেতে বলল। খুব সম্ভব এও জানালো যে সে বকশিসের টাকা নিজে শ্মশানে গিয়ে একটু পরেই তার হাতে দিয়ে আসবে। খানিক পরে শ্মশানে শশাঙ্কের প্রবেশ এবং তার হাতে সন্ন্যাসীর খুন। মাটি খুঁড়ে সন্ন্যাসীকে কবর দিয়ে শাবল এবং কোদাল সে ঝোপে লুকিয়ে রাখল আর তারপর ফিরে এলো নিজের বাড়িতে। কিন্তু অপরাধীরা কেউ জানলে না তাদের নৈশ ভ্রমণ কাহিনী লেখা রইল এই কর্দমাক্ত পৃথিবীর বুকে, পায়ের চিহ্নের রেখায় রেখায়। শশাঙ্ক নিশ্চয়ই সন্দেহ করেছিল আমি তার অনেক কীর্তি জেনে ফেলেছি। সেই জন্যই আমাদের মতন বিপজ্জনক অতিথির মুখ বন্ধ করতে এসেছিল দুটো কেউটে সাপ। আমাদের মৃত্যুর পর পুলিশ ভাবত এটা দৈব দুর্ঘটনা। পল্লীগ্রামে বর্ষাকালে এমন কত ঘটনাই তো ঘটে। সাপ দুটোকে আমাদের ঘরে রেখে গিয়েছিল কে, সেটা আবিষ্কার করার ভার রইল পুলিশের ওপর। সে সুরেনও হতে পারে, অন্য কেউ হতে পারে। আমি এসেছি মৃগাঙ্কের হত্যাকারীকে ধরতে। অন্য দুটো লাশের কথা নিয়ে আপাতত আমার মাথাকে আমি ভারাক্রান্ত করব না। অতএব এইখানেই আমার কথা ফুরল। কুমুদ খানিকক্ষণ চমৎকৃত হয়ে রইল। তারপর অভিভূত কণ্ঠে বললে, আজ বুঝলাম কেন আপনার এত নাম। আমার হাতের কাছে সব প্রমাণ রয়েছে, তবু আমি ঠিক সূত্র ধরতে পারিনি। কিন্তু আপনি অনায়াসেই জুলিয়াস সিজারের ভাষায় বলতে পারেন, আমি জয় করলুম, ধন্য। জয়ন্ত বললে, না কুমুদবাবু, নিজেকে অতটা তুচ্ছ মনে করবেন না। আপনি এই মামলাটার জন্য যে তোড়জোড় করেছেন, বাংলা পুলিশের ইতিহাসে তা দুর্লভ। সত্যি কথা বলতে কি, আপনার রচিত পদচিহ্নের এই অপূর্ব ইতিহাসই আমার সাফল্যের প্রধান কারণ। কুমুদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, সন্ন্যাসীর তো কিনারা হলো, কিন্তু আপনি আমার ঘাড়ে দুটো বেয়ারিশ মরা চাপিয়ে গেলেন। আদালতে মানিকবাবুর যুক্তি শুনে হাঁপ ছেড়ে বাঁচতুম, কিন্তু সেখানে ওসব কথা তুললে আমাকে জোর করে পাঠিয়ে দেবে পাগলা গারদে। মানিক আহত স্বরে বলল, তাহলে আমার যুক্তি কি এতই বাজে? না মানিক,
প্রেততত্ত্ববিদদের কাছে তোমার যুক্তি বাজে নয়, কিন্তু তুমি তো জানোই আমরা প্রেততত্ত্ববিদ নই। এখন চলো শশাঙ্কের খোঁজে যাই, দেখি সে অপরাধ স্বীকার করে কিনা। কিন্তু তাদের আর শশাঙ্কের খোঁজে যেতে হলো না। দুজন পাহারাওয়ালা ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে সেইখানেই জানিয়ে দিল শশাঙ্কের শেষ সংবাদ। তারা যা বললে তার মর্ম হচ্ছে এই: শশাঙ্ক প্রাণপণে দৌড়ে বাড়িতে গিয়ে নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে কলা দেখিয়েছে ফাঁসি কাটে। সুতরাং জয়ন্ত বা মানিক কার অনুমান সত্য সে কথা বোঝবার আর কোনো উপায় রইল না। কেবল জানা গেল আসল অপরাধী হচ্ছে শশাঙ্কই। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক গোয়েন্দা কাহিনী মরণ খেলার খেলোয়াড়। আজকের গল্পটি সম্পাদনা করেছে তমাল, পোস্টার ডিজাইন আহির তনিমা রায়। আজকের গল্প পাঠে ছিল শ্রমিক, তাপস, তমাল এবং আমি মনোতোষ। এই রকমই আরও সুন্দর সুন্দর রহস্য গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.